আমরা যেটা আজকে লাস্ট ক্লাসে আমরা শেষ করেছি ডিকোডারের কনসেপ্ট দিয়ে, তাই তো? আজকে আমরা যে দুটো টপিক আজকে আমরা কভার করব। সেটা একটা হচ্ছে এনকোডার্স, আর তার সাথে আমরা আরেকটা টপিক কভার করব যেটা দ্যাট ইজ আ কম্প্যারেটর। ওকে, আমরা সিলেবাসের এই জায়গাতে রয়েছি এখন। যদি আমরা ইউনিট 2 এর কথাই বলি, ইউনিট 2 তে রয়েছে আমরা এখন, যেটা হচ্ছে আহ, আমরা এনকোডার্স আজকে পড়বো। এগুলো আমাদের সব হয়ে গেছে। আর কম্প্যারেটার্স পড়বো। মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়ে নিয়েছি। আহ, অবশ্য আগের দিন আমরা ডিমাল্টিপ্লেক্সারও পড়েছিলাম। আর তার সাথে তোমার এই আমরা আজকে যদি টাইম থাকে আমরা প্যারিটি জেনারেটরটা আমরা স্টার্ট করতে পারি। প্যারিটি জেনারেটর, ওকে। তাহলে এটা আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা সিকোয়েন্সিয়াল স্টার্ট করব। আমি যদিও সিকোয়েন্সিয়াল আর এই লাস্ট চ্যাপ্টারটা আমি পুরো রেকর্ড আমি শেয়ার করব। লাস্ট চ্যাপ্টারে আমার 2 বা 3টে রেকর্ড আছে, সেটাকে শেয়ার করবো। এটা ইলেকট্রনিক্সের পার্ট, কোর ইলেকট্রনিক্সের পার্ট এটা। আর এই পোর্শনটা আমার এটা আমি আজকেই পুরোটা আমি রেকর্ড শেয়ার করে দেবো। এটা তোমরা চাইলে তোমরা দেখেও এটাকে কভার করে রাখতে পারবে। তারপরে এর পরবর্তী আমরা যে লাইভ ক্লাসগুলো পাবো সেখানে যতটা ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার যতটা কভার করানো যায় সেটা আমি কভার করবো আস্তে আস্তে। ঠিক আছে? তাহলে মোটের উপরে সিলেবাসটা আমাদের কভার হয়ে থাকবে সবটা। যাই হোক, তো যেটা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে এনকোডার্স দিয়ে আজকে আমরা শুরু করবো। আমরা আগের দিনে ডিকোডার্স পড়ছিলাম। তো ডিকোডারের কনসেপ্টটা যা ছিল, আমার এনকোডার্সের কনসেপ্টটা তার রিভার্স কনসেপ্ট, জাস্ট অপোজিট। অতএব এনকোডার বুঝতে আমাদের খুব একটা সমস্যা হবে না। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, এনকোডার কি করে বা এনকোডারের কি কাজ, বা এনকোডিং বলতে কি বোঝায়। এনকোডিং টার্মটার সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। এনকোডিং, হ্যাঁ, ডিকোডিং, এনকোডিং। তো এনকোডিংটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা বুঝবো। চলো, তো ফার্স্ট আমরা এনকোডার্সের আমরা ইন্ট্রোডাকশন দেখব। তো ফার্স্ট এনকোডার্স নিয়ে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে এনকোডার্স হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, যেটা আমরা বলতে পারি। এনকোডার্স হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট যার আউটপুট ডিপেন্ড করে প্রেজেন্ট ইনপুটের উপরে। ওকে, ডিকোডার সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডিকোডার সার্কিট তার এন নাম্বার অফ ইনপুট থাকে, আউটপুট থাকে 2n। কিন্তু এনকোডার সার্কিটের ক্ষেত্রে তোমার জাস্ট অপোজিট। এখানে আমার ইনপুটটা হবে, নাম্বার অফ ইনপুট হবে 2n, আর আউটপুট হবে তোমার n। ওকে, তাহলে এনকোডার সার্কিটে আমাদের নাম্বার অফ ইনপুট, যেটা দিয়ে পরে আমরা হয়তো ফিচার্সে আমরা বলবো, তো আমি এখানে যেহেতু ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি এটাকে বলছি, নাম্বার অফ ইনপুট দ্যাট ইকুয়ালস টু 2n, আর নাম্বার অফ আউটপুটটা হচ্ছে আমার n, জাস্ট অপোজিট টু দ্য ডিকোডার। এনকোডার সার্কিট আমরা বেসিক্যালি ডিকোডারের রিভার্স অপারেশন পারফর্ম করার জন্যই কিন্তু আমরা এটাকে ডিজাইন করি। মানে আমি বলতে পারি যে ডিজাইন টু পারফর্ম দ্য রিভার্স অপারেশন অফ ডিকোডার্স। ওকে, তাহলে এনকোডার্স কি করে না, এনকোডার্স মাল্টিপল ইনপুট লাইনের থ্রু দিয়ে সে ইনপুটটাকে নেয়। কারণ তার অনেকগুলো এখানে ইনপুট লাইন আছে। 2n ইনপুট লাইন বলছি, মানে মাল্টিপল ইনপুট তার কাছে আছে। অতএব এনকোডার কি করে না, দে টেক মাল্টিপল ইনপুট লাইনস। এবার সেই মাল্টিপল ইনপুট লাইনকে নিয়ে সে একটা স্পেসিফিক কোনো কন্ডিশন বা স্পেসিফিক কোনো একটা ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করে, যে আমাকে একটা ইউনিক বাইনারি আউটপুট প্রোভাইড করে। আমরা আগের দিনে ডিকোডার পড়তে গিয়ে বলেছিলাম যে ডিকোডার সার্কিট বেসিক্যালি ডেসিমেল টু বাইনারি টু ডেসিমেল কনভার্সন করে। ওকে, আর আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এনকোডার সার্কিট কি করে না, ডেসিমেল টু বাইনারি কনভার্সন করে। ওকে, জাস্ট রিভার্স যেহেতু কনসেপ্টটা, এ কিন্তু ডেসিমেল টু বাইনারি কনভার্সন করে। ওকে, সে ডেসিমেল টু বাইনারি কনভার্সন কিভাবে করছে সেটাও তো আমরা তার সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারবো। তাহলে আমার এনকোডার সার্কিটের থ্রু দিয়ে আমরা মাল্টিপল ইনপুট লাইন থাকছে তার, যে মাল্টিপল ইনপুট লাইন দিয়ে সে স্পেসিফিক কোনো কন্ডিশন বা স্পেসিফিক কোনো ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করছে। ওকে, অর্থাৎ বলতে পারি আমরা যে রিপ্রেজেন্টিং মাল্টিপল ভ্যালু, মাল্টিপল ভ্যালু মাল্টিপল ভ্যালু বলবো না, স্পেসিফিক ভ্যালু বলবো,
representing specific value or specific condition. Okay, representing specific value and specific conditions, value or conditions. তারপরে সে আমাকে জেনারেট করছে একটা বাইনারি আউটপুট। ওকে, দ্যাট জেনারেটস ইউনিক বাইনারি আউটপুট। তার জন্য বলেছিলাম যে ডেসিমেল টু বাইনারি কনভার্সন করে। ওকে, আমাকে একটা বাইনারি আউটপুট কিন্তু সে প্রডিউস করছে। সেটা পুরোটা আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে বা আমরা তার সম্বন্ধে জেনে আমরা সেটাকে বুঝতে পারবো। আর এটার অপারেশনটা হচ্ছে ইট পারফর্মস রিভার্স অপারেশন, it performs reverse operation of the decoder, reverse operation of the decoder. ওকে, এটা হচ্ছে বেসিক মানে বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য এনকোডার। তো ডিফারেন্ট টাইপের এনকোডার্স হয়, সেটা তো আমরা আস্তে আস্তে সেই সম্বন্ধে জানবো। এবার এই এনকোডার সার্কিটটা, তার যদি একটা ব্লক ডায়াগ্রাম আমরা দেখি যে এনকোডারটার ব্লকটা কিরকম, তার ব্লক ডায়াগ্রামটা কিরকম দেখতে হয়। এনকোডার সার্কিটে যদি আমরা ব্লক ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা এরকম ভাবে একটা ব্লককে ড্র করতে পারি যে ব্লকের আমার একটা লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে ইনপুট প্রোভাইড করব। আমার যেখানে ইনপুট নাম্বার অফ ইনপুট তো আমি ওখানে অলরেডি মেনশন করেছি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো আমার এখানে 2 টু দি পাওয়ার n ইনপুট লাইনস থাকবে। ওকে, 2 টু দি পাওয়ার n আমার এখানে ইনপুট লাইনস থাকবে, ইনপুট লাইনস। আর আমার এখানে n আউটপুট লাইনস থাকবে। ওকে, দিস আর n আউটপুট লাইনস। আমি এটাকে বলছি n আউটপুট লাইনস। ওকে, আর আমি এখানে তোমার লিখলাম, এটাকে আমি লিখে দিলাম এনকোডার। এবার ডিফারেন্ট স্পেসিফিকেশনের এনকোডার হতে পারে। যদি আমি ভাবি যে আমার ৪ টে ইনপুট থাকবে, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট থাকবে ২ টো, তাই না? তাহলে আমাদের দেখো 4 into 2 এনকোডার পসিবল, 8 into 3 এনকোডার পসিবল, বা 16 into 4 এনকোডার পসিবল, বা তুমি বলতে পারো যে 32 into 5 এনকোডার পসিবল। তো এরকম আরো তুমি যদি বাড়াও নাম্বার এনের তুমি যেমন ভ্যালু নেবে তার উপর ডিপেন্ড করবে তোমার আরো কি কনফিগারেশন এনকোডার তুমি ডেভেলপ করতে পারবে বা ডিজাইন করতে পারবে। ওকে, দ্যাট ইজ আ ব্লক ডায়াগ্রাম অফ আ এনকোডার সার্কিট। এটাকে আমরা ব্লক ডায়াগ্রামটাকে আমরা এরকম ভাবে আমরা দেখাচ্ছি। তো এই যে আমার ডিফারেন্ট যে ইনপুট লাইন, সেই ইনপুট লাইনগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে একটা করে স্পেসিফিক কোনো ভ্যালু বা স্পেসিফিক কোনো কন্ডিশনকে, দিয়ে আমাকে প্রোভাইড করছে একটা ইউনিক বাইনারি আউটপুট। ওকে, তো সেটা আমরা দেখবো, সেটা আমরা জানতে পারবো বা সেটা আমরা বুঝতে পারবো। তো এবার এই এনকোডারে যদি আমরা কিছু ফিচার্স দেখি, মানে ফিচার্স অফ এনকোডার্স, যদি আমরা কিছু ফিচার্স দেখি এনকোডার সম্বন্ধে, তো তার ফিচার্সের মধ্যে নাম্বার অফ ইনপুট লাইন পড়ে, নাম্বার অফ আউটপুট লাইন পড়ে, এটাই তার ফিচার্স। অতএব আমরা ফিচার্সের মধ্যে প্রথমেই বলছি ইনপুট লাইনস। তো ইনপুট লাইনস তো আমরা দেখে আসলাম যে ইনপুট লাইনস হচ্ছে আমার এনকোডারের ক্ষেত্রে যে বলতে পারি যে এনকোডার হ্যাজ টিপিক্যালি বা এনকোডার টিপিক্যালি হ্যাজ 2 টু দি পাওয়ার n ইনপুট লাইন। ওকে, আর এনকোডারের ক্ষেত্রে আমার আউটপুট লাইনস আমরা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমার n নাম্বার অফ আউটপুট লাইনস থাকে। ওকে, তো n নাম্বার অফ আউটপুট লাইনস থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফিচার্স অফ দ্য এনকোডারস। জাস্ট ইনপুট আর আউটপুট, এখানে কোনো সিলেক্ট ইনপুটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক আছে? তো সেটা আমরা এখানে তোমার রাখছি না। এনাবেল বলে একটা থাকতে পারে। আমার যেমন চিপ এনাবেল বা চিপ সিলেক্ট, যেটা আমাদের ছিল। হ্যাঁ? তো সেটা আমাদের এখানে আমি রাখতে পারি, আমি এখানে কনসিডার করছি না। এবার এই এনকোডার কি টাইপের হতে পারে? ডিফারেন্ট টাইপস এর এনকোডার হয়। তার মধ্যে আমরা একটা টাইপের এনকোডার এখানে পড়বো। আর এই ডিফারেন্ট স্পেসিফিকেশন আমি তোমাকে একটা যদি ডিজাইন করে দিই, তুমি কিন্তু বাকি এগুলোকে কিন্তু তোমরা নিজেরাই ডিজাইন করতে পারবে। যে ডিজাইনার 8x3 এনকোডারস, ডিজাইনার 16x4 এনকোডার সার্কিট, বা ডিজাইনার 32x5 এনকোডার সার্কিট। তো আমরা বেসিক্যালি যে টাইপের এনকোডার আমরা এখানে জানবো, বা টাইপস অফ দ্য এনকোডার মধ্যে তোমার যেগুলো পড়ছে, নাম্বার 1 হচ্ছে বাইনারি এনকোডারস। ফার্স্ট হচ্ছে বাইনারি এনকোডারস। আমরা এর মধ্যে আমরা একটা টাইপের এনকোডার সম্বন্ধে আমরা পড়বো। নাম্বার 2 হচ্ছে প্রায়োরিটি এনকোডারস। ওকে, প্রায়োরিটি এনকোডারস। আরেকটা এনকোডার আছে যার নাম হচ্ছে ডেসিমাল টু বিসিডি এনকোডার। আমরা কিন্তু এই ডেসিমাল টু বিসিডি এনকোডার সম্বন্ধে আমরা পড়ব।
ডেসিমেল টু বিসিডি এনকোডার্স। এটাকে আমরা ডিজাইন করব। এটা সম্বন্ধে এটার আমরা কনস্ট্রাকশন দেখব। ডেসিমেল টু বিসিডি এনকোডার্স। ঠিক আছে? তাহলে এটাতে যাওয়ার আগে, টাইপসে যাওয়ার আগে আমাকে ১ম এ ইন জেনারেল আমার যে এনকোডার গুলো আছে যেমন 4x2 বা 8x3 বা 16x4, তো সেগুলো কোনো একটা ডিজাইন করে তারপরে আমরা ডেসিমেল টু বিসিডি এনকোডার এর কনসেপ্টে আমরা ঢুকবো। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য এনকোডার, বেসিক কনসেপ্ট এনকোডার সম্বন্ধে। তো আমরা এরপরে তোমার যেটাতে আসবো সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার এনকোডার সার্কিটকে আমরা ডিজাইন করা শিখব। আমি তোমাকে 4x2 টা তোমরাই করবে। আমি তোমাকে 8x3 এনকোডার সার্কিট ডিজাইন করা আমি দেখাবো। একটু বড়, যাতে করে আমাদের আগে বা পরেরগুলো করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? তো এখন যেটাতে আমরা শুরু করব সেটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। তুমি বলতে পারো বা 8x3 ও বলতে পারো বা 8 to 3 লাইন এনকোডার সার্কিট। সেটাকে আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি। বা তুমি পাশে এখানে এটাকে এরকম ভাবেও বলতে পারো বা তুমি বলতে পারো যে 8x3 এনকোডার। সেটা সম্বন্ধে আমরা এখন যাব। তো 8x3 এনকোডার্স যাকে আরেকটা নামে দেখো 8x3 নামটা হয়েছে আমার, সেটা দেখে আমার তোমার দেখো ফার্স্টে যেটা মানে আমরা অ্যাজিউম করতে পারছি বা অ্যাজাম্পশন বা কনসিডারেশন যা খুশি বলবে। আমি এখানে অ্যাজিউম করতে পারছি যে আমার এই এনকোডার সার্কিটে আমার নাম্বার অফ ইনপুট লাইনস দ্যাট ইজ 8, আর এই এনকোডার সার্কিটটাতে আমার নাম্বার অফ আউটপুট লাইনসটা হচ্ছে ৩ টে। এটা আমরা অ্যাজিউম করতে পারছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। এবার এই 8x3 এনকোডার সার্কিটে যদি আমরা ব্লকটা দেখি বা তার ব্লক ডায়াগ্রামটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমি সেখানে কিচ্ছু করব না। একটা ব্লক ড্র করে তার ৮ টা ইনপুট দেব আর ৩ টে আউটপুটকে আমি ড্র করব। তাহলে এটা হচ্ছে আমার একটা 8x3 এনকোডার সার্কিটের ব্লক ডায়াগ্রাম, যেখানে আমার ৮ টা ইনপুট আছে আর আমার এখানে ৩ টে আউটপুট আছে। এই ৮ টা ইনপুটকে আমরা যদি এরকমভাবে ডিনোট করি y0 থেকে আপ টু y1, y2, এটাকে বললাম y অফ 7 বলতে পারি। আর আমি আউটপুটগুলোকে আমি এখানে ডিনোট করছি বা লেবেলিং করছি আমরা A2, A0 থেকে স্টার্ট করলাম, আউটপুটটাকে নিলাম A0, A1 আর হচ্ছে A2। ওকে? তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে 8x3 এনকোডার। 8x3 এনকোডার। কিভাবে কাজ করে সেটাও দেখব। কিভাবে কাজ করছে আমার এই এনকোডারটা তাকে আমরা দেখব। এবার যেহেতু আমার নাম্বার অফ ইনপুট হচ্ছে তোমার ৮ টা, আমার নাম্বার অফ ইনপুট হচ্ছে তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুট বা নাম্বার অফ ইনপুট। ওকে? এটা হচ্ছে ইনপুটস আর এটা হচ্ছে আউটপুটস। যেহেতু নাম্বার অফ ইনপুটটা আমার এখানে ৮ টা আছে আর আউটপুট তোমার ৩ টে, তার জন্য ৮ টা আমরা দেখো জানি যে ৮ টা হচ্ছে বেসিক্যালি বেস অফ দ্য অক্টাল নাম্বার সিস্টেম। সবাই জানি আমরা ৮ হচ্ছে বেস অফ অক্টাল নাম্বার সিস্টেম। তো তার জন্য এই টাইপের যে এনকোডার 8x3 তাকে বলা হয় অক্টাল টু বাইনারি এনকোডার। তাহলে ৮ টা নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার কতগুলো বিট দরকার? না ৩ টে বিট দরকার। দেখো ৩ টে আউটপুট আছে। তার জন্য এই পার্টিকুলার যে এনকোডার সার্কিটটা 8x3 তাকে বলা হয় অক্টাল টু বাইনারি এনকোডার। ওকে? অক্টাল টু বাইনারি এনকোডার। তোমার যদি পরীক্ষায় আসে যে ডিজাইন আ অক্টাল টু বাইনারি এনকোডারস, তখন তুমি কিন্তু 8x3 লাইন যে এনকোডার সার্কিটটা সেটা যদি আমরা ডেসক্রাইব করতে পারি সেটাই হচ্ছে তার অ্যান্সার। তো কেন এটাকে অক্টাল টু বাইনারি বলা হয় তার রিজনটা আমরা বুঝতে পারছি। তাই না? তাহলে আমার এখানে ৮ টা ইনপুট আছে, আমার ৩ টে আউটপুট আছে। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এই অক্টাল থেকে কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করব। তাই তো? অক্টাল থেকে আল্টিমেট কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করব। তো ঘুরিয়ে বলতে গেলে এবার এই অক্টাল থেকে যখন তুমি বাইনারিতে যখন কনভার্ট করবে, তখন সেটা কিন্তু আল্টিমেটলি ঘুরিয়ে বলে সে ডেসিমেল টু বাইনারি হয়ে যায়। তাই না? একটা অক্টালে তোমার 7, তাকে যদি তুমি বাইনারি করো তোমার তো ৩ টে 1 ই আসবে। তুমি যদি 6 এ যদি তুমি বাইনারি করো তোমার তো 110 ই আসবে। তাহলে আল্টিমেট কিন্তু তোমার ডেসিমেল টু বাইনারিতে কিন্তু কনভার্ট করাটা একটা কাজই হলো আমার এনকোডার সার্কিটে। তো আমরা এবার দেখব যে আমার এখানে টোটাল ৮ টা ইনপুট আছে আর আমার এখানে ৩ টে আউটপুট রয়েছে। তো
এই 8টা ইনপুট কিভাবে কাজ করে বা এই আমি কখন কি আউটপুট আমরা এখান থেকে পেতে পারি, তো তার জন্য আমাকে ট্রুথ টেবিলটা দেখতে হবে এনকোডার সার্কিটের। আমরা এখন দেখব ট্রুথ টেবিল অফ এনকোডার সার্কিট। ওকে, চলো ট্রুথ টেবিল বা লজিক টেবিল বলা হয় বা ফাংশন টেবিল বলা হয় এটাকে। তাহলে আমার এখানে ইনপুট হচ্ছে 8টা। আমি ইনপুটগুলোকে ফার্স্টে লিখে নিই y7, y6, y5, y4, y3, y2, y1 আর হচ্ছে y0। এই ট্রুথ টেবিলটা করাটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কিন্তু খুব সহজ। আর আউটপুট হচ্ছে আমার 3টে A2, A1 আর A0। A2, A1 আর হচ্ছে A0। তাহলে এই ওপরটা হচ্ছে আমার, ডান দিকটা হচ্ছে আমার আউটপুট। এটাকে আমরা আউটপুট বলে মার্ক করব। আর এটা হচ্ছে আমাদের ইনপুট। এটাকে আমরা ইনপুট বলে আমরা মার্ক করব। ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। তো এবারে 8টা ইনপুট বলে যে তোমার 2 টু দি পাওয়ার 8 নাম্বার অফ কম্বিনেশন হবে তা কিন্তু হবে না। কারণ এই 8টা ইনপুট দিয়ে আমরা ডিফারেন্ট ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি বা ডিফারেন্ট কন্ডিশনকে রিপ্রেজেন্ট করতে পারি। তা আমি এবার ইনপুটগুলোকে কিভাবে দিচ্ছি দেখো। আমি ইনপুটগুলোকে দেওয়ার সময় আমি প্রথমে y0 টাকে আমি 1 করলাম। বাকি সবগুলোকে 0 করলাম। ওকে? তাহলে আমার আউটপুটটা কি হবে কেউ বলতে পারবে? আউটপুটটা কি হবে? এনকোডার সার্কিট আউটপুটটা কি হবে? বলো? আমি y0 টাকে 1 করেছি। তাহলে আমি কোন আউটপুটটাকে 1 করেছি? y0 কে। তাহলে y0 মানে দেখো তোমার এখানে দেখো 0 আছে। তাই তো? তো 0 র বাইনারি কত? না 0 র বাইনারি হচ্ছে তোমার টিপিল 0। এখানে বসবে তোমার টিপিল 0। আবার পরবর্তীতে আমি দেখো y1 টাকে 1 করেছি। বাকি সবগুলো 0। তখন আমার আউটপুটটা কি হবে? 0, 0, 1। তাই তো? তাহলে তারপরে আউটপুটটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমার আউটপুটটা হচ্ছে 0, 0, 1। তারপরে আমি y2 টাকে 1 করেছি। বাকিগুলো আমার 0। মানে প্রত্যেকটা ইনপুটকে আমি একবার করে সেট করব বা 1 করব। তাহলে এক্ষেত্রে আমার দেখো 2 আমি তার মানে 2 টাকে আমি 1 করেছি, y2 কে 1 করা মানে হচ্ছে কিন্তু আমার 2 এর বাইনারি, তার 2 এর বাইনারি কত? না 0, 1, 0। তো এখানে বসবে 0, 1, 0। আবার তারপর আমরা এইভাবে আমরা কন্টিনিউ করব। তারপরে তোমার কি আসছে? এটাকে 1 করব। এটাকে 1 করলে আমার বাকিগুলো যদি 0 করি তাহলে সেক্ষেত্রে আমার আউটপুটটা এখানে আসবে। আমি 3 কে 1 করেছি। তাহলে দেখো তোমার 0, 1, 1 আসবে। আমার এগুলো সব 0। ঠিক আছে? তারপরে দেখো আমি এই y4 টাকে 1 করেছি। বাকিগুলো সব 0। y4 টাকে 1 করলে 4 এর বাইনারি বসিয়ে দাও এবার। 4 এর বাইনারি মানে তোমার হচ্ছে 1, 0, 0। ঠিক আছে? তারপরে y5 টাকে 1 করেছি। বাকিগুলো আমার 0। বাকিগুলো আমার 0। তাহলে y5 টাকে 1 করলে বাকিগুলো যদি তোমার 0 হয় তাহলে 5 এর বাইনারি কত? না 1, 0, 1। তাই তো? তারপরে দেখো আমি y6 টাকে 1 করেছি। বাকিগুলো আমার সব 0। তাহলে y6 টাকে যদি 1 করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি আসবে? 1, 1, 0। কারণ 6 মানে তো 1, 1, 0। আর লাস্ট আমি গিয়ে y7 টাকে 1 করেছি। তখন আমার রেস্ট অফ দ্য ইনপুট বিকামস 0। তখন আউটপুটটা আসবে তোমার ট্রিপল 1। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল অফ 8x3 এনকোডার সার্কিট। কি আমার ট্রুথ টেবিলটা কি কঠিন? হ্যাঁ, তাই তো আমি তো তাই তো বলেছি। তাই তো বলেছি আমি। এখানে কি বলেছি পয়েন্ট একটা? যে ইট পারফর্মস রিভার্স অপারেশন অফ দ্য ডিকোডার। বলেছি তো। তাহলে তো আমার তো আগে তো তোমার বাইনারি থেকে ডেসিমেল হচ্ছিল। আর এটা বলেছি আমার ডেসিমেল থেকে বাইনারি হচ্ছে। তো তার মানে তো রিভার্সই তো হচ্ছে। তাই না? রিভার্স অপারেশন হচ্ছে। তাহলে তুমি ডিকোডারে তুমি ট্রুথ টেবিলে যদি উল্টে দাও তাহলেই হয়ে যাবে। একই ব্যাপার। এবার এখান থেকে আমাকে এবার এক্সপ্রেশন গুলোকে বের করতে হবে। সেটা হচ্ছে আরেকটু মানে ইন্টারেস্টিং যে কিভাবে আমরা এক্সপ্রেশন গুলোকে বের করব। আমাকে এখানে এক্সপ্রেশন কার বেরোবে? আউটপুটের এক্সপ্রেশন বেরোয় তো? আউটপুট কি আছে এখানে? A0, A1 আর A2। আমাকে A0 এর একটা এক্সপ্রেশন আসবে, A1 এর একটা আসবে, A2 এর একটা আসবে। কিরকম আসবে দেখো। আমি ফার্স্টে A0, A1, A2 আমরা বেসিক্যালি এখন বের করব তোমার লজিক এক্সপ্রেশন। আমরা এখন বের করব লজিক এক্সপ্রেশন।
তো লজিক এক্সপ্রেশন বের করার সময় যদি আমি প্রথমে y0 যদি আমরা এক্সপ্রেশন বের করি, তো y0 তো এখানে নয়, এখানে আমাদের হচ্ছে a0, a1, a2 নাম দিয়েছি। a0 আমরা ফার্স্টে এক্সপ্রেশন বের করব, a0, ঠিক আছে? তারপরে a1, দেন হচ্ছে a2, এই তিনটের আমরা লজিক এক্সপ্রেশন বের করব। ইনপুটটা হচ্ছে আমার y0 থেকে y7। তো a0 যখন আমরা এক্সপ্রেশন বের করতে যাচ্ছি, তাহলে a0 এক্সপ্রেশনটা আমি এখানে লিখছি y7 প্লাস y5 প্লাস y3 প্লাস y1। যেটা লিখলাম সেটাকে একবার ট্রুথ টেবিলটাকে দেখে বলতে পারবে যে কেন লিখলাম y7, y5, y3, y1? দেখো তো ট্রুথ টেবিলটা। না। হ্যাঁ, যেখানে যেখানে 1 আছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। দেখো a0, দেখো তোমার এখানে 1 আছে। দেখো a0, দেখো তোমার এখানে 1 আছে। a0, দেখো তোমার এখানে 1 আছে। আর a0, দেখো তোমার ওখানে 1 আছে। তাহলে এবার প্রথম 1 এ আসছি। এই 1 টা হওয়ার জন্য কোন ইনপুটটা 1 হয়েছে? দেখো y1 টাই 1 হয়েছে। তার জন্য y1 লিখেছি ওখানে। এই 1 টা হওয়ার জন্য কোন ইনপুটটা 1 হয়েছে? দেখো y3 টা 1 হয়েছে। বলে ওখানে y3 লিখেছি প্লাস দিয়ে। এই 1 টা হওয়ার জন্য কোন ইনপুটটা আমার 1 হয়েছে? দেখো y5 টা 1 হয়েছে। বলে আমি দেখো কিন্তু ওখানে y5 লিখেছি। আর দেখো এই 1 টা হওয়ার জন্য আমার কোন ইনপুটটা 1 হয়েছে? দেখো y7 টা 1 হয়েছে। তার মানে কি y1 প্লাস y3 প্লাস y5 প্লাস হচ্ছে y7, দেখো তাই লিখেছি। ঠিক আছে? বোঝা গেল কি করে বের করছি এক্সপ্রেশনটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ? তাহলে এরকম ভাবে যদি আমরা a1 এর যদি এক্সপ্রেশন বের করি, তাহলে a1 এর এক্সপ্রেশন বের করলে কি হবে আমাকে বলে ফেলো। a1 এর এক্সপ্রেশন, বেশ, তাহলে আমার এখানে 1 হচ্ছে। তাহলে এই 1 গুলো হচ্ছে কার জন্য? এই 1 টা হচ্ছে y2, এই 1 টা হচ্ছে y3, এই 1 টা হচ্ছে y6, তাই তো? এটা হচ্ছে y6। এই 1 টা হয়েছে আমার এই y3 এর জন্য, আমি একটু ডবল মার্কিং করলাম। এই 1 টা হয়েছে আমার y2 এর জন্য, তাই তো? তো যেগুলো আমার দেখো, যেগুলো আমার ইয়োলো, যেগুলো 4 টে করতে করেছি আর এই একটা আছে। এগুলোকে তুমি এবার বলবে। তাহলে y2, y3, y6 আর হচ্ছে y7, তাই না? তো সেটাই আমরা লিখবো এখানে। তাহলে y2 প্লাস y3 প্লাস y6 প্লাস হচ্ছে y7। আবার এবার আমরা a2 এর এক্সপ্রেশন, আমি ভুল লিখলাম, দেখেছো? এই 1 টা y2, y3, y6, y7, এটা ঠিকই লিখেছি। ভুল কেন লিখেছি? ঠিকই লিখেছি। এবার দেখো তো আবার তারপরে চলে আসছি, তোমার, এটা অন্য কালার নেই। হ্যাঁ, a2, বেশ a2 টা বলো আমাকে। a2 তে চলে আসি। y4, y5, y6, y7, দেখো এগুলো আমার 1, তাই তো? তো এগুলো যদি 1 হয় তাহলে দেখো এখানে y4, এটা দেখো, তারপরে এটা পাচ্ছি y5, এটা পাচ্ছি দেখো y6, আর এটা দেখো পাচ্ছি y7, তাই তো? এটা পাচ্ছি আমরা। তাহলে এটাকে বসিয়ে দিই। তাহলে a2 টা পেয়ে গেলাম আমরা y4 প্লাস y5 প্লাস y6 প্লাস y7। তো এই তিনটে হচ্ছে আমার এক্সপ্রেশন, আউটপুট এক্সপ্রেশন। তাহলে এই তিনটে আউটপুট এক্সপ্রেশনকে নিয়ে আমরা এখন নিশ্চয়ই লজিক ডায়াগ্রামটাও তৈরি করতে পারবো। লজিক ডায়াগ্রামটা এখান থেকে আমরা ড্র করতে পারবো খুব সহজে। তো আমি এখন লজিক ডায়াগ্রামটা ড্র করব। ঠিক আছে? চলো লজিক ডায়াগ্রামটা বা লজিক সার্কিটটা ড্র করি এই এক্সপ্রেশনটার হেল্প নিয়ে। লজিক সার্কিটটা কিন্তু খুব সহজ। ওকে? খুব সহজ, কেন খুব সহজ বলছি? না, তোমার দেখো এখানে আহ, মোট তোমার তো 8 টা ইনপুট, তাই তো? 8 টা ইনপুট। তুমি এখানে 8 টা ইনপুটকে ড্র করে নাও। একটা হরাইজন্টাল লাইন দিয়ে প্রতিটা ইনপুটকে তুমি একটা হরাইজন্টাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করো। তুমি এটাকে বলো y0, তুমি এটাকে বলো y1, ওকে? তুমি এটাকে বলো y2,
তুমি ভার্টিক্যালি ড্র করতে পারতে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ? ভার্টিক্যালি তুমি ড্র করতে পারতে। এটা হচ্ছে y3, y4, y5, y6 আর হচ্ছে y7। হয়েছে? ৮ টা ইনপুট হয়ে গেছে। আমরা এবার একটা করে, এবার দেখো এগুলো সব তো একটা করে OR গেট লাগবে, তাই না? এটা তোমার একটা, এখানে একটা OR গেট লাগবে, 4 ইনপুট OR গেট লাগবে। এখানে দেখো একটা 4 ইনপুট OR গেট লাগবে, এখানে একটা 4 ইনপুট OR গেট লাগবে। তাই তো? 4 ইনপুট OR গেট লাগবে ৪ টেতেই। তাহলে এখন আমি কি করব? না, A0 সমান হচ্ছে Y1, Y3, Y5, Y7, তাই তো? তাহলে আমি এটাকে তোমার জাস্ট কানেক্ট করে ওটাকে OR গেটে ঢুকিয়ে দেব। Y1, Y3 জাস্ট একটু ট্যাপ করে নেবো এরকমভাবে। Y5 আর এটা হচ্ছে Y7। ট্যাপ করে নিয়েছি। এটা হচ্ছে OR গেট। কানেক্ট করলাম। এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা যেটা পেলাম সেটা হচ্ছে আমার A0। ঠিক আছে? বোঝা গেল সবার? এটা হচ্ছে OR গেট নাম্বার 1। আমার এখানে একটা OR গেট থাকবে। মোট আমার এই আউটপুট হচ্ছে তোমার ৩ টে। এটা আমি করব A1 এর জন্য। আর এখানে আমার একটা থাকবে। এটাকে বলবো আমরা A2। তো রেসপেক্টিভ আমরা A1 এর জন্য Y2, Y3, Y6, Y7 আমি কানেক্ট করি। Y2, Y2, দেন হচ্ছে Y3, দেন হচ্ছে Y6 আর এটা হচ্ছে Y7। ঠিক আছে? আর A1 হলো, এবার হচ্ছে A2, Y4, 5, এটা হচ্ছে 4, 5, 6, 7। 4, 5, 6, 7 কানেক্ট করব। ঠিক আছে? তো এটা আমার আউটপুট হয়ে গেল। আউটপুটস বলে লিখলাম, পাশে এসটা দিলাম। আর এগুলো হচ্ছে আমার ইনপুটস। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা 8x3 লাইন ডিকোডার, এনকোডার বা অক্টাল টু বাইনারি এনকোডার্স। অক্টাল টু বাইনারি এনকোডার্স। অক্টাল থেকে আমাকে বাইনারিতে এনকোড করে দিচ্ছে। ঠিক আছে? সাপোজ এবার যদি একটু ভেরিফিকেশন করে তোমাকে দেখাই। সাপোজ ধরে নাও তুমি Y5টাকে হাই করেছো। ঠিক আছে? Y5 ইনপুটটাকে তুমি হাই করেছো, মানে 1 করেছো। তাহলে দেখো তো Y5 এই ইনপুটটা, তাহলে বাকি সবগুলো তোমার দেখো 0 আছে। তাহলে Y5 কোথাও কোথাও তোমার দেখো ঢুকছে, দেখো। দেখো তোমার Y5 দেখো তোমার এখানে ঢুকছে। তাহলে এটা 1। Y5 দেখো তোমার এখানে ঢুকছে, তাই তো? তাহলে এটা 1। আর কোথাও কিন্তু ঢুকছে না Y5। আর বাকি সব ইনপুটগুলো কি ঢুকছে? 0। এখানে Y5 ঢুকছে না, মানে তোমার সবই 0। এখানে দেখো এইটা 1 ঢুকেছে, মানে বাকি 3টে 0। তাহলে আল্টিমেট দেখো তো, তাহলে এইটাকে যোগ করে তোমার কি হয়, A0টা কি হয় 1। 4টে যোগ তো, 0 প্লাস 0 প্লাস 1 প্লাস 0। 4টে 0 যোগ করে তোমার এটা A1টা কি হচ্ছে 0। আর 0 1 ডাবল 0, তাই তো? মানে তোমার দেখো তোমার 4টেকে যোগ করো, 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 0। OR গেট যেহেতু যোগ হবে, এটা 2 নম্বর OR গেট, এটা তোমার 3 নম্বর OR গেট। তো এখানে দেখো তুমি পাচ্ছ 1, তাই তো? তা তুমি A2 পেয়েছো 1, A1 পেয়েছো 0, A0 পেয়েছো 1। তাহলে আল্টিমেট তো তোমার দেখো আউটপুটের সিকোয়েন্সটা কি আছে? A2, A1, A0। তাহলে আগে তোমাকে A2 ভাবতে হবে। তাহলে A2 তুমি পেয়েছো 1, A1 পেয়েছো 0 আর A0 পেয়েছো 1।
তাহলে 101 মানেই তো তুমি 5। তাহলে আমার যদি Y5 যদি হাই হয় তখন তো আমরা 101 ই পেয়েছি। Y5 যেখানে আমরা হাই করেছি দেখো, তার এগেইনস্ট এ আমরা কি আউটপুট পেয়েছি? দেখো আমি 101 ই তো পেয়েছি আউটপুটে। তাহলে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারছি। এটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডারস বা যাকে আমরা হ্যাঁ, দেব। বেশ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম, ঠিক আছে। তো এটা আমরা সবাই বুঝতে পেরেছি? যে কি করে 18:3 এনকোডারকে আমরা ডিজাইন করলাম, সবাই বুঝতে পেরেছি ডিজাইনটা? সবাই ডিজাইনটা বুঝতে পেরেছি? তাই তো? খুব সহজ, তাই না? খুব সহজ ডিজাইনটা। তাহলে যদি এখন তোমাকে আ তোমাকে যদি এখন বলে যে ডিজাইন 16 to 4 লাইন এনকোডার সার্কিট। তো সেটা তোমরা সবাই করতে পারবে। তাই তো? সবাই করতে পারবে। বা তোমাকে যদি বলে যে ডিজাইন 4 to 2 লাইন এনকোডার সার্কিট, সেটাও সবাই করতে পারবে। যেমনই বলুক আমাকে আমরা সেটা করতে পারবো খুব সহজে। ঠিক আছে? এবার আ এবার যে কনসেপ্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে এরই মধ্যে আমি দেখো তোমাকে যখন টাইপ বলেছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ এনকোডার, তার মধ্যে তোমার একটা টাইপ বলেছিলাম যে ডেসিমাল টু বিসিডি এনকোডারস। বলেছিলাম ডেসিমাল টু বিসিডি এনকোডারস। আমরা সবাই বিসিডি মানে জানি, তাই না? আমরা তোমার ডেসিমেলের বিসিডি বের করতে পারি। তাহলে যদি ডেসিমেল টু বিসিডি এনকোডারস যদি আমরা এখন ডিজাইন করতে যাই, তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডেসিমেল টু বিসিডি এনকোডারস। আমরা সবাই কিন্তু বিসিডি কনসেপ্ট আমরা জানি। আমি ধরে নিচ্ছি কিন্তু সবাই আমরা বিসিডি কনসেপ্ট আমরা জানি। এটা আমরা পড়ে এসেছি অলরেডি। ডেসিমাল টু বিসিডি এনকোডারস তোমার কিভাবে কাজ করে? না ধরে নাও যদি আমার কিছু ডেসিমাল নাম্বার থাকে সাপোজ 0, 1 ডেসিমাল নাম্বারে তোমার বেস তো ১০। তাহলে আমার আল্টিমেট তোমার দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তার মানে ডেসিমাল দিয়ে আমরা 0 থেকে 9 পর্যন্ত নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ১০ টা দেখো ১০ টা নাম্বার লিখেছি। তাহলে এতে যদি আমাকে বিসিডি বের করতে হয়, যদি আমার বিসিডি বের করতে হয় তাহলে বিসিডিটা তো তোমার ইকুইভ্যালেন্ট টু দ্য বাইনারি ফর দ্য সিঙ্গল ডিজিট নাম্বার। তাহলে 0 তোমার যদি বিসিডি করি তো তোমার কিন্তু ৪ টে 0 আসবে। মানে আমার আর বিসিডি তোমার নিয়মই হচ্ছে যে প্রত্যেকটা ডিজিটকে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করি বিসিডিতে। 1 কে যদি তুমি 4 বিটে রিপ্রেজেন্ট করো তুমি কি লিখবে? 00001। 2 কে যদি তুমি 4 বিটে রিপ্রেজেন্ট করো তুমি কি লিখবে? 0010। তুমি যদি 3 কে যদি রিপ্রেজেন্ট করো 4 বিট বিসিডিতে তুমি কি লিখবে? 0011। তোমাকে প্রত্যেকটা ডিজিটকে তোমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে? 4 কে তুমি কি লিখবে? 4 মানে তোমার হচ্ছে 0100। 5 টাকে তা একই রকম 0101। 6 যদি লিখি আমরা 0110। 7 ও তাই 0111। 8 যদি বলি তাহলে এখানে 1000। আর যদি 9 বলি তাহলে আমরা বলব 1001। তো এটা হচ্ছে ডেসিমেল, এটা হচ্ছে যদি ডেসিমেল ভ্যালু হয় তাহলে তার রাইট হ্যান্ড সাইডটা আমরা লিখেছি তার বিসিডি ভ্যালু ফর দ্য সিঙ্গেল ডিজিট নাম্বার। কারণ যেহেতু ডেসিমেল নাম্বার বলতে আমরা 0 থেকে 9 কেই বুঝি। ওকে? এবার যদি ডেসিমেল নাম্বারটা যদি ধরে নাও এইগুলো ছাড়া আমরা জাস্ট বিসিডি কনসেপ্টটা বুঝছি। যদি ধরো ডেসিমেল নাম্বার ধরে নাও হয়তো আমার আছে 12। ডেসিমেল নাম্বার ধরে নাও 12 আছে। তো তার যদি আমরা বিসিডি তাকে যদি আমরা বিসিডিতে কনভার্ট করি, তখন কিন্তু সিঙ্গেল ডিজিটকে আমরা 4 বিট করে রিপ্রেজেন্ট করি, তাই না? তাহলে 1 কে 4 বিটে রিপ্রেজেন্ট করেছি, কি লিখেছি আমরা? 0001। তাহলে 1 এর এগেইনস্ট এ আমরা কি পাবো? 0001 পাবো। আর 2 তাকেও তো আমাকে 4 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। তা 2 এর এগেইনস্ট আমরা কি পেয়েছি? 0011 তাই তো? তা আমি এখন 0010 তা 2 কে আমি এখন তখন লিখছি তোমার 0010। তাহলে এই পুরোটা হচ্ছে কিন্তু আমার 12 এর বিসিডি। ওকে? তাহলে বিসিডি সিস্টেমে আমার ইচ ডেসিমাল ডিজিটকে আমি 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করব। তাহলে এটা যদি আমার ডেসিমাল নাম্বার হয়, তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে কিন্তু বিসিডিতে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি। ফর দ্য
আর সিঙ্গেল ডিজিট হলে আমার কিন্তু বিসিডি আর বাইনারি কিন্তু তখন সেম ইন কেস অফ সিঙ্গেল ডিজিট নাম্বার। তো আমরা এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি ডেসিমাল টু বিসিডি এনকোডার্স আমরা ডিজাইন করব। আমার ইনপুটটা হবে ডেসিমেলে আর আউটপুটটা হবে আমার বিসিডিতে। তাহলে আমার যদি ইনপুট যদি তোমার ডেসিমেলে হয়, তাহলে আমার ইনপুট নাম্বার অফ ইনপুট তার মানে কটা থাকবে? বলে ফেলো। তাহলে নাম্বার অফ ইনপুট থাকবে কটা? আমার এই সার্কিটটাতে নাম্বার অফ ইনপুট থাকবে কটা? বলো কটা থাকবে? কেন ১৬ টা? কেন? তাহলে এখানে ১০ টা লাগবে আমার। তো আমাদের ১০ টা দেখো 0 থেকে 9, তাই না? 0 থেকে 9 তো আমাদের কিন্তু নাম্বার অফ ইনপুট কিন্তু তোমার ১০ টা। আর আমার তাহলে এখানে নাম্বার অফ আউটপুট কটা হবে? নাম্বার অফ আউটপুট। আউটপুট তো আমাদের বিসিডিতে আসবে। নাম্বার অফ আউটপুট কটা হবে? কটা আউটপুট পেয়েছি? দেখো ৪ বিটে তোমার বলছি বারবার যে ৪ বিটে রিপ্রেজেন্ট করছি প্রতিটা ডিজিটকে। নাম্বার অফ আউটপুট তোমার ৪ টে। ঠিক আছে? তাহলে এই কনসিডারেশনটাকে নিয়ে আমরা ডেসিমাল টু বিসিডি এনকোডার সার্কিট আমরা ডিজাইন করতে যাব। ওকে? তাহলে যদি আমাকে বলে তার যদি আমরা তার ব্লক ডায়াগ্রামটাকে দেখি, ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি এই পার্টিকুলার সার্কিটটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার এটা যদি ডেসিমাল টু বিসিডি এনকোডার্স হয়, তাহলে আমার নাম্বার অফ ইনপুট হচ্ছে ১০ টা। তো সেই ১০ টা ইনপুটকে আমি এখানে লেবেলিং করছি Y0 থেকে আপ টু Y of 9 পর্যন্ত। Y2, Y3, Y4, Y5, Y6, Y7, Y8 আর হচ্ছে Y9। এটা হচ্ছে Y0, এটা হচ্ছে Y of 9। মোট ১০ টা। ঠিক আছে? আর আউটপুট আমার কটা আসবে? না ৪ টে আউটপুট আসবে। ৪ টে আউটপুটকে আমি এখানে ডিনোট করছি। A0 থেকে শুরু হবে আউটপুটটা। A0, A1, A2 আর হচ্ছে A3। ওকে? তো A0 টা কিন্তু হচ্ছে আমার LSB আর A3 টা কিন্তু আমার MSB। ওকে? তাহলে এটাকে আমরা বলতে পারি ডেসিমাল টু BCD এনকোডার্স। ডেসিমাল টু BCD এনকোডার্স। এবার এটার ট্রুথ টেবিল আমরা করতে পারবো? এটা ট্রুথ টেবিলটা আমরা যদি বলে করতে আমরা পারবো করতে? এটা পারবো। একই রকম কনসেপ্ট দিয়ে আমি যখন Y0 কে যখন 1 করব ইনপুটে, তখন আমার নিশ্চয়ই আউটপুট তোমার হবে ৪ টে 0। আমি যেভাবে তোমার এখানে দেখিয়েছি। আমি যদি তোমার ধরো Y কে যদি তোমার Y0 কে যদি আমরা 1 করি, তাই তো? এটা মানে তো Y0। আমি এখানে এইভাবে ধরো লিখছি ধরো যদি আমি ধরো Y0 কে যদি আমরা 1 করি, তা কিন্তু তখন তার আউটপুটটা হবে কিন্তু A2, A1, আ A3, A2, A1, A0 তখন তোমার ৪ টেই তোমার তখন 0 হবে। তাই না? তো আমরা সেইভাবে কিন্তু এখানে ট্রুথ টেবিলটাকে আমরা পারফর্ম করব। ওকে? আমি একটা জাস্ট দেখাই। তাহলে এটাকে আমরা ডিজাইনটা করছি কেন? না যাতে আরেকটা টাইপের আমরা এনকোডার সম্বন্ধে জানতে পারি। ওকে? তাহলে আমার এখানে ইনপুট থাকছে Y9, Y8, Y7, Y6, Y5, Y4, Y3, Y2, Y1 আর হচ্ছে Y0। আর আউটপুট থাকছে দেখো আমার A2 সরি A3, A2, A1, A0। আমরা এই ধরনের ডিজাইন মানে একটু বড় ধরনের ডিজাইন কিন্তু আমরা করে রাখছি কেন? কারণ এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সে কিন্তু অনেক কোয়েশ্চেনের মার্কস থাকবে 15। তোমাকে 15 মার্কসের একটা কোয়েশ্চেন দিতেই পারে। তখন তোমার তার অ্যান্সারটা কিন্তু মানে বড় কোনো একটা ডিজাইন তোমাকে করতে দিতেই পারে। এরকম নয় যে বড় কোয়েশ্চেন আসবে না। বড় কোয়েশ্চেনও কিন্তু লেংথি কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে যার অ্যান্সারটা হয়তো অনেকটা বড় হবে। তার জন্য কিন্তু এই বড় ধরনের ডিজাইনগুলোও কিন্তু আসতে পারে। যেরকম এটা কিন্তু ভাবার কোনো ব্যাপার নয় যে আমাকে 32x5 এনকোডার সার্কিট আমাকে ডিজাইন করতে দেবে না। দিতেই পারে। কারণ তার মার্কস তোমাকে হয়তো দিল 15 মার্কস। দিতেই পারে। তখন তোমার কিন্তু অনেকটা আ সময় ধরে তোমাকে কিন্তু ডিজাইনটা করতে হবে। তো সেইজন্য আমরা এটাকে জাস্ট দেখাচ্ছি আর কিছু নয়। যে এই বড় ধরনের ডিজাইনগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো এটা আমার আউটপুট বেসিক্যালি আর এটা হচ্ছে ইনপুট। ওকে? আমরা এবার ওই একই রকমভাবে আগেরটা যেভাবে করেছিলাম, ফার্স্ট এ আমরা Y0 টাকে 1 যখন করব তখন কিন্তু আমার এটা ৪ টেই কিন্তু হবে 0, 0, 0, 0।
জাস্ট মানে আমার ডেসিমেল টু বাইনারি কনভার্সন হবে, আর কিচ্ছু না। তারপর আমি বাকি জিরোগুলোকে আর লিখবো না, ঠিক আছে? তারপরেরটাতে আমি y1 টাকে 1 করব, হ্যাঁ? y1 টাকে আমরা 1 করব। এটাকে সেপারেট করে দিলে আরেকটু ভালো হবে জিনিসটা। তোমরা কিন্তু এটাকে পুরো টেবিল তৈরি করে নিয়ে করবে, তাহলে এর 0 ওর ঘাড়ে বসে যাবে না বা এর 1 টা ওর ঘাড়ে যাবে না। পুরো একবার ট্যাবুলার স্ট্রাকচার করে তারপরে এই ট্রুথ টেবিলগুলোকে ট্যাবুলার স্ট্রাকচারে করবে। একবার পুরো টেবিল তৈরি করে নেবে। বেশ, দেখা যাক এইটুকু স্পেসের মধ্যে আমরা করতে পারি কিনা। বেশ। তারপরে তাহলে এটার জন্য কি হবে? 0, 0, 0, 1, ওকে? তারপরে আমরা y2 টাকে 1 করব। y2 টাকে আমরা 1 করব। y2 কে 1 করলে আমাদের 0, 0, 1, 0, ওকে? তারপরে আমরা y3 টাকে 1 করব। তাহলে 0, 0, 1, 1। তারপর আমরা y4 টাকে 1 করব। 0, 1, 0, 0। তারপর আমরা y5 টাকে 1 করলাম একই রকম ভাবে। 0, 1, 0, 1। y6 টাকে 1 করব। 0, 1, 1, 0। 7 টাকে 1 করব। 0, 1, 1। তারপরে 8 টাকে 1 করলাম। 1, 0, 0। আর তারপরে 9 টাকে 1 করলাম। 1, 0, 0, 1। ঠিক আছে? তাহলে এখন তোমরা এখান থেকে এক্সপ্রেশন বের করতে পারবে। তোমরা এখান থেকে সার্কিটটাকেও ড্র করতে পারবে। তাহলে আমার এখানে 4 টে এক্সপ্রেশন আসবে। কিভাবে এক্সপ্রেশনগুলোকে বের করতে হয় সেটা আমরা সবাই জানি। তাই যদি আমি এখন লজিক এক্সপ্রেশন যদি এখান থেকে বের করি, তাহলে লজিক এক্সপ্রেশনটা আমার দেখো এখানে a3 টা আসবে y9 প্লাস y8। আমার a2 টা আসবে y7 প্লাস y6 প্লাস y5 প্লাস y4। a1 টা আমার আসবে y7 প্লাস y6 প্লাস y3 প্লাস y2। আর a0 আছে, a0 আমার আসবে y9 প্লাস y7 প্লাস y5 প্লাস y3 প্লাস y। ওকে, এটা আমার এক্সপ্রেশন, আউটপুট এক্সপ্রেশন। এবার তুমি এখান থেকে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে পারবে। সার্কিট ডায়াগ্রামটা এখান থেকে ড্র করে দেবে, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বিসিডি এনকোডার সার্কিট। তো আমরা অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট দেখলাম, আর আমরা ডেসিমেল টু বিসিডি এনকোডার সার্কিট আমরা এখানে দেখলাম। ঠিক আছে? তো এবার আমরা এটাকে শেষ করতে যাব। এনকোডার সার্কিটটাকে আমরা এবার এনকোডার শেষ দিকে আসছি। তো শেষ দিকে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে বলবো। দেন অ্যাপ্লিকেশন পরে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন অফ দ্য এনকোডার সার্কিট ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে, চলো কিছু অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন দেখে আমরা নেক্সট কনসেপ্টে যাব, দ্যাট ইজ আ কম্প্যারেটর অ্যাপ্লিকেশনস। প্রমিনেন্ট কিছু অ্যাপ্লিকেশনস আছে এনকোডার সার্কিটের। তার মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন যদি আমরা বলি সেটা হচ্ছে এনকোডার সার্কিট দিয়ে দেখো আমার যা নাম্বার অফ ইনপুট আর দেখো নাম্বার অফ আউটপুট কিন্তু কম। অতএব এনকোডার অ্যাকচুয়ালি আমার নাম্বার অফ বিটকে রিডিউস করে দিচ্ছে। তো তার জন্য ডেটা কম্প্রেশনের পারপাসে বা ডেটা কম্প্রেস করতে আমরা কিন্তু এনকোডারকে ব্যবহার করব। তো ইটস আ ডেটা কম্প্রেশন।
ওকে? কারণ ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে বা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে কিন্তু এটা খুবই ইউজফুল। যাতে করে আমি যত কম্প্রেস করে ডেটাগুলোকে আমি সেন্ড করতে যদি পারি কমিউনিকেশন চ্যানেল দিয়ে, তাহলে কিন্তু আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টটাও কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। ওকে? তার জন্য কিন্তু ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে আমাদের ডেটা কম্প্রেশন করতে হয়। আর ডেটা কম্প্রেশন করার জন্য বেসিক্যালি আমরা এনকোডারস এর আমরা হেল্প নিতে পারি। নাম্বার 2 হচ্ছে কিবোর্ড এনকোডিং। কিবোর্ড এনকোডিং কিন্তু আমাদের সবসময় হয়। আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড থেকে যখন কোনো একটা কি আমরা প্রেস করি, তখন সেই কিটা যে কিটাকে আমি হয়তো 5 টাকে প্রেস করছি। তো সেই 5 এর কিন্তু রেসপেক্টে একটা বাইনারি কোডস জেনারেট হয়। দ্যাট ইস ASCII কোড। মানে একটা ASCII কোড জেনারেট হয়, সেই ASCII কোডটা আবার বাইনারিতে কনভার্ট হয়। তো সেই বাইনারি কোডটা কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস করে আমার কম্পিউটার। তো আমি এটাকে প্রেস করছি, তাকে সেটা কিন্তু তোমার এনকোড হচ্ছে তার ASCII ভ্যালু দিয়ে বাইনারিতে। অতএব কিবোর্ড এনকোডিং সেখানেও কিন্তু এনকোডার্স কিন্তু মানে ইউজফুল সেই সিচুয়েশনে বা সেই আমাদের কম্পিউটারে কিন্তু এনকোডার্স আছে। ওকে? আবার আমরা এনকোডার সার্কিটকে কিন্তু আমরা মাল্টিপ্লেক্সিং পারপাসেও ব্যবহার করতে পারি, আবার ডিমাল্টিপ্লেক্সিং পারপাসেও কিন্তু ব্যবহার করতে পারি। অতএব মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং। আমরা কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্সিং বা ডিমাল্টিপ্লেক্সিং এর কনসেপ্ট কিন্তু আমরা জেনেছি। মাল্টিপ্লেক্সিং বা ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে? আবার এনকোডার সার্কিটকে আমরা রোবোটিক্সে এপ্লাই করতে পারি। রোবোটিক্সে আমরা এপ্লাই করতে পারি বা আমরা কোনো হয়তো মোশন কন্ট্রোল করছি। ওকে? মোশন কন্ট্রোল করছি। মোশন ডিটেকশন সেন্সর আছে জানো? সে কিন্তু আমাদের মোশন একটা হয়তো অবজেক্টকে হয়তো আমরা উম সেই সেন্সরের কাছ থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি। সে কিন্তু মোশনটাকে কন্ট্রোল করতে পারে বা মোশনটাকে ডিটেকশন করতে পারে। অতএব রোবোটিক্স বা মোশন কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু আমাদের এনকোডার্স কাজে লাগে এনকোডিং পারপাসে। আমাদের আগেই বলছিলাম ডেটা কম্প্রেশন বলার সময় যে কমিউনিকেশন সিস্টেমে যদি আমরা কম্প্রেস করি ডেটাগুলো যদি আমরা পাঠাই তাহলে ব্যান্ডউইথ এর রিকোয়ারমেন্টটা আমার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তো সেখানে কিন্তু এনকোডিং স্কিম ব্যবহার করা হয়। আমার এরর ডিটেকশন বা এরর কারেকশন এর সময়। আমরা হ্যামিং কোড পড়েছি কম্পিউটার নেটওয়ার্কে। ওকে? তো সেখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার এনকোডিংটা হয়। অতএব কমিউনিকেশন সিস্টেম সেখানে কিন্তু এনকোডারের একটা ব্যবহার লক্ষ্য করতে পারা যায়। ওকে? আরেকটা অ্যাপ্লিকেশন বলব, বেশি অ্যাপ্লিকেশন বলে লাভ নেই। আরেকটা অ্যাপ্লিকেশন বলব সেটা তোমার হচ্ছে আ যদি আমি বলি এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম কিন্তু এখন প্রচুর অ্যাপ্লিকেশন এখন প্রচুর এমবেডেড সিস্টেমের। বর্তমান দিনে আমরা মেক্সিমাম যে হোম অ্যাপ্লায়েন্সেস গুলো ব্যবহার করি সবই কিন্তু হচ্ছে এমবেডেড সিস্টেম। কারণ সেখানে কিন্তু তোমার এনকোডার্স থাকে। ওকে? আমার ডিফারেন্ট সেন্সর থাকে, ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে। ওকে? অর্থাৎ এমবেডেড সিস্টেমের মধ্যে কিন্তু আমরা এনকোডার্সকে ব্যবহার করতে পারি। আর ডেটা কম্প্রেশন বলেছি, আমি যদি আরেকটু ভেঙে বলি, দ্যাট ইস আ অডিও অ্যান্ড ভিডিও কম্প্রেশন। আমরা কোনো অডিও ডেটাকেও আমরা কম্প্রেস করি, আবার কিন্তু কোনো ভিডিও ডেটাকে কিন্তু আমরা কম্প্রেস করি। যখন কমিউনিকেশন করি বা কোনো কিছু হয়তো চ্যানেলের থ্রু দিয়ে হয়তো আমরা সেন্ড করছি, তো সেখানে কিন্তু আমাদের অডিও কম্প্রেশন এর যেমন দরকার পড়ে, আমার কিন্তু ভিডিও কম্প্রেশন এর কিন্তু তোমার দরকার পড়ে। অতএব কম্প্রেশন, ডেটা কম্প্রেশন। ডেটাটা আমার হতে পারে অডিও ডেটা, ডেটা আমার হতে পারে কোনো ভিডিও ডেটা বা কোনো টেক্সচুয়াল ডেটা। আমাকে কম্প্রেশন করতে গেলে কিন্তু অবশ্যই এনকোডারের হেল্প নিতে হবে। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অফ দ্য এনকোডারস। ঠিক আছে? আমরা কিন্তু এনকোডারটা কিন্তু আমরা কভার করে ফেললাম। পুরোটা কিন্তু আমরা কভার করে ফেললাম। সবাই বুঝতে পেরেছি আমরা? সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা? বেশ। এবার আমরা আ ডিকোডারস, এনকোডারস পরীক্ষায় ডিফারেন্স আসে। যে ডিফারেন্স বিটুইন এনকোডারস অ্যান্ড ডিকোডারস আমরা লিখতে পারবো আশা করি। অনেকগুলো পয়েন্ট দিয়ে আমরা লিখতে পারবো। এবার আমরা যে কনসেপ্টটাতে আসবো, আ এনকোডারস পড়ার পর যেটা আমি বলেছিলাম অলরেডি সেটা হচ্ছে আম কম্প্যারেটরস। ঠিক আছে? আমরা এখন যে কনসেপ্টটাতে আসবো সেটা হচ্ছে কম্প্যারেটরস। খুব সংক্ষেপে আমরা আ সংক্ষেপে তো বলতে গেলেই তো এখন কনসেপ্টটা অনেকটা বেড়ে যাবে। তো সংক্ষেপে হবে না। আমরা যেভাবে
ডিজাইন করেছি আমরা এখানেও কিন্তু সেভাবেই কিন্তু আমরা কাজ করব। ডিফারেন্ট মানে ইয়েগুলো আমরা কম্বিনেশনাল সার্কিটগুলো তোমার যেভাবে ডিজাইন করা শিখেছি, আমরা কিন্তু এখানেও কিন্তু একই রকমভাবে আমরা ডিজাইন করা শিখব। তো এটাকে অনেক সময় আবার বলা হয় ম্যাগনিচিউড কম্প্যারেটর। ওকে? তো আমরা কিন্তু টপিকটা সেভাবেই লিখব। টপিকটা আমি কিন্তু লিখব নট কম্প্যারেটর, আমি লিখব এখানে ম্যাগনিচিউড কম্প্যারেটর। আরো স্পেসিফিক করে লিখব। ম্যাগনিচিউড কম্প্যারেটর। ঠিক আছে? এটাকে অনেক সময় বলা হয় ম্যাগনিচিউড ডিজিটাল কম্প্যারেটর। ওকে? ডিজিটাল কম্প্যারেটর এটাও বলা হয়। বা কম্প্যারেটর অনেকে বলে। তো আমার ডিজিটাল ইলেকট্রনিক্সে এই কম্প্যারেটর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে কম্প্যারেটর হচ্ছে একটা খুব ফান্ডামেন্টাল একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে আমার ডিজিটাল ইলেকট্রনিক্সে একটা ফান্ডামেন্টাল একটা কম্পোনেন্ট। কেন এটাকে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট বলা হয়? সেই রিজনটা আমরা বলব। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা কম্পোনেন্ট। যেটাকে ব্যবহার করে আমরা তো নামটা শুনেই বুঝতে পারছি তার মানে স্যার এটা তো কিছু কম্পেয়ার করবে। তো আমরা যেটাকে ব্যবহার করি টু কম্পেয়ার টু কম্পেয়ার টু TWO টু কম্পেয়ার টু বাইনারি নাম্বারস অথবা আমরা দুটো ভোল্টেজ লেভেলকেও কিন্তু আমি কম্পেয়ার করতে পারি কম্পারেটরের হেল্প নিয়ে। অর ভোল্টেজ লেভেল। ওকে? আর রেজাল্টটা কিন্তু আমার সবসময় আসবে যে আমি কিরকমভাবে কম্প্যারিজন করছি তার উপরে। কম্প্যারিজন করলে তো আইদার দুটো বাইনারি ইনপুট বা বাইনারি নাম্বার সমান হতে পারে বা দুটো বাইনারি নাম্বার তোমার একে অপরের থেকে গ্রেটার হতে পারে বা লেসার হতে পারে। আমার কম্প্যারিজনে কিন্তু এই ৩ টেই আমার অ্যাসপেক্ট। তো সেভাবে কিন্তু আউটপুটটা কিন্তু আমাদেরকে জেনারেট করবে। তাহলে আমাদের ডিজিটাল সিস্টেমে যখন কোনো কিছু আমরা ডিসিশন নিতে যাই বা ডিসিশন মেক করতে কারণ দেখো ডিসিশন মেকিং কিন্তু তোমার সমস্ত সিস্টেমে কিন্তু অ্যাপ্লিকেবল। আমি যেকোনো সিস্টেম নিয়ে কাজ করি না কেন আমার কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে হয়তো আমাকে ডিসিশন মেক করতে হয়। তাহলে ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে আমার ডিজিটাল সিস্টেমে এটা কিন্তু খুবই এসেনশিয়াল। অতএব কম্পিউটারকে ব্যবহার করে আমরা কিন্তু এটাকে আ যে পারপাসে কাজে লাগাতে পারি দ্যাট ইস দ্য ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং। কম্পেয়ার তো ওইজন্যই করা হয় কোনো কিছু ডিসিশন মেক করার জন্য। ডিসিশন মেকিং processes within digital system within digital system তার জন্য কিন্তু আমরা কম্পিউটারকে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে মানে বেসিক কনসেপ্ট অফ দ্য কম্পিউটার। এবার আমরা কম্পিউটারের এবার মেইন কনসেপ্টে আসবো যে এটা হচ্ছে স্যার এটা হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট। যে কম্পিউটার ইস আ কম্বিনেশনাল লজিক সার্কিট। আমি এটাকে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে পারি। তো তার রিজনটা একই। তার রিজনটা একই যে তার আউটপুটটা আ ডিপেন্ড করবে প্রেজেন্ট ইনপুটের উপরে। আমি ইনপুট না দিলে আমরা কিন্তু আউটপুট পাবো না। আর দুটো বাইনারি ইনপুটের মধ্যে ও কম্পেয়ার করে, দিয়ে ডিটারমাইন করে তাদের রিলেটিভ ম্যাগনিচিউডকে। তো আমরা তো ম্যাগনিচিউড মানে তো তার তো ভ্যালু বোঝায়। তো তাদের কিন্তু সেই ভ্যালুর কিন্তু কম্প্যারিজন হয়। আর আমাকে তখন প্রডিউস করে একটা আউটপুট, যে আউটপুটটা দেখে আমরা বুঝতে পারি যে আমার একটা ইনপুট আরেকটার সাথে ইকুয়াল কিনা, বা একটা ইনপুট বা একটা বাইনারি ইনপুট আরেকটা থেকে তোমার গ্রেটার কিনা, বা একটা বাইনারি ইনপুট একটা থেকে তোমার লেস দেন কিনা। ওকে? তাহলে আমরা এখানে বলতে পারি যে কম্পিউটার যে কাজটা করতে হেল্প করে, কম্পিউটার যে কাজটা হেল্প করতে আমাকে হেল্প করে সেটা হচ্ছে যে it compares two binary inputs, two binary inputs and determine their relative magnitude. তার জন্য এটাকে বলা হয় ম্যাগনিচিউড কম্পারেটর।
আর তার সাথে, সাথে সে আমাকে প্রডিউস করছে প্রডিউসিং আউটপুটস দ্যাট ইন্ডিকেট that indicate whether one is equal to, greater than, or less than the other. ওকে, খুব সংক্ষেপে একটা ডেফিনেশন আমরা এখানে লিখে ফেললাম যে হোয়াট ইজ কম্প্যারেটর। এবার তার যদি আমরা অ্যাকচুয়াল কনসেপ্টে যাই তখন সেখানে গিয়ে আমরা তার ডিজাইন তো আমরা পড়বো ডিফারেন্ট টাইপের কম্প্যারেটর আছে তার ডিজাইন সেগুলোকে আমরা দেখবো। ইন জেনারেল আমরা কম্প্যারেটরকে আমরা 2 টাইপে আমরা ডিভাইড করতে পারি। 2 টাইপে আমরা ইন জেনারেল তাকে আমরা ডিভাইড করতে পারি। কি টাইপগুলো? একটা হচ্ছে ডিজিটাল কম্প্যারেটর, ডিজিটাল কম্প্যারেটর এটা হচ্ছে ইন জেনারেল তার টাইপ। ডিজিটাল কম্পিউটার কি ধরনের ভ্যালুকে নিয়ে সে কম্পেয়ার করবে তার উপর ডিপেন্ড করছে। আরেকটা হচ্ছে অ্যানালগ কম্প্যারেটর। একটা ডিজিটাল কম্প্যারেটর, একটা হচ্ছে অ্যানালগ কম্প্যারেটর। তাহলে ডিজিটাল কম্প্যারেটর ক্ষেত্রে তোমার ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করবে। মানে সেখানে তোমার বাইনারি নাম্বার চলে আসবে। দুটো বাইনারি নাম্বারের মধ্যে কম্পেয়ার করবে। তাদের লজিক্যাল লেভেল নিয়ে কম্পেয়ার করবে। লজিক্যাল লেভেল মানে তোমার 0 আর 1। আর অ্যানালগ কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু তখন কম্পেয়ার করবে কিন্তু তোমার দুটো অ্যানালগের দুটো ভোল্টেজ লেভেল। দেন আমাকে একটা আউটপুট প্রোভাইড করবে কোনো ডিজিটাল সিগন্যাল, সেটা হাই হতে পারে কিংবা লো হতে পারে। সেটা অবশ্যই ডিপেন্ড করছে আমার কোন ইনপুটটা হাই হবে বা কোন ইনপুটটা লো হবে। তো দেয়ার আর টু টাইপ অফ কম্পারেটর। ডিজিটাল কম্পারেটর compares two binary numbers and output logical level 0 or 1. Or analog comparators compare two analog voltage level and outputs a digital signal that is a high or low. তো আমরা আমাদের সিলেবাসে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল কম্প্যারেটর। মানে আমরা কিন্তু যে ম্যাগনিটিউড কম্প্যারেটর যে কথাটা বললাম, আমরা অ্যানালগের ভোল্টেজ লেভেল দিয়েও আমরা তোমার কম্পেয়ার করতে পারি ম্যাগনিটিউডটাকে। আবার ডিজিটাল তোমার দুটো বাইনারি নাম্বারের মধ্যেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে আমরা যেটা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে ডিজিটাল কম্প্যারেটর। ডিজিটাল কম্প্যারেটর তার মধ্যে এবার আমরা ডিফারেন্ট ডিজিটাল কম্প্যারেটর আমরা আবার ডিফারেন্ট টাইপ দেখবো, তাদের তোমার ডিজাইন প্রসিডিউর দেখবো। ডিজিটাল কম্প্যারেটর। তো ডিজিটাল কম্প্যারেটর মানে আমি বলেছিলাম যে ইট কম্পেয়ার্স টু বাইনারি নাম্বারস। এটা আমরা আগেও বলে এসেছি। কম্পেয়ার্স টু বাইনারি নাম্বারস। দুটো বাইনারি নাম্বারের মধ্যে কিন্তু বেসিক্যালি ও কম্পেয়ার করতে পারে। আর আমাকে আউটপুট প্রোভাইড করে। আউটপুটস লজিক্যাল লেভেল। আউটপুট লজিক্যাল লেভেল দ্যাট ইজ 0 or 1। এটা আমাকে আউটপুট প্রোভাইড করে। তো কি আমি দেখবো কি করে আমাকে লজিক্যাল লেভেল 0 বা 1 আমাকে প্রডিউস করছে ডিজিটাল কম্প্যারেটর। এবার এই ডিজিটাল কম্প্যারেটরের মধ্যে কিন্তু আমার ডিফারেন্ট টাইপের কম্প্যারেটর আছে। আ যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখি কম্প্যারেটরের ক্ষেত্রে, একটা ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি, দেখো আমি এটাকে বলছি যে আমার A একটা বাইনারি বিট আর B একটা বাইনারি বিট বা বাইনারি নাম্বার। A একটা নাম্বার, A একটা নাম্বার। তো যদি আমি এদের মধ্যে যদি তোমার কম্পেয়ার করি, তাহলে আইদার এটা B এর সঙ্গে তোমার সমান হতে পারে, এটা B এর থেকে বড় হতে পারে বা এটা B এর থেকে ছোট হতে পারে। তাহলে আমার এই কম্প্যারেটর সার্কিটে কিন্তু তোমার আউটপুট কিন্তু তোমার আসবে ৩ টে। একটা হচ্ছে A greater than B একটা আউটপুট, একটা হবে A equals to B যে এটা B এর সাথে সমান কিনা। আর আমার আরেকটা আউটপুট হবে তোমার A less than B। তো যে তুমি যেকোনো সাইজের তুমি কম্প্যারেটর তুমি ডিজাইন করো না কেন, তোমার কিন্তু এই ৩ টে আউটপুট তোমার কাছে থাকবে। তো আমি এটাকে বলছি n বিট কম্প্যারেটর। আমি এখন ভেবেছি যদি তুমি ভাবো যে A তে আমার একটা বিট আছে, B তে আমার একটা বিট আছে, তখন তোমার এটা হচ্ছে 1 বিট কম্প্যারেটর।
যদি তুমি ভাবো যে এর দুটো বিট আছে A0 A1 আর B এর দুটো বিট B0 B1, তখন তাকে আমি বলবো 2 বিট কম্প্যারেটর। তার জন্য এখানে নামটা লিখলাম n বিট কম্প্যারেটর। n বিট কম্প্যারেটর। তো আমরা কিন্তু এটাকে এই কম্প্যারেটরকে ব্যবহার করে আমরা ডিজিটাল সিস্টেমে হয়তো আমরা এটাকে কোনো শর্টিংস নেটওয়ার্কে ব্যবহার করতে পারি বা ডিসিশন মেকিং কোনো সার্কিটে আমরা এটাকে ব্যবহার করতে পারি। মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিউমেরিক্যালি আমরা কিন্তু কম্প্যারিজন করছি উইথআউট এনি এরর, কোনো এরর ছাড়াই কিন্তু এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। একটার সাথে একটাকে আমরা কম্পেয়ার করতে পারবো। এবার আমি ফার্স্ট যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর কিন্তু আমরা ডিজাইন করা শিখব। ওকে? 1 বিট ম্যাগনিটিউড ডিজিটাল কম্প্যারেটর বা ম্যাগনিটিউড কম্প্যারেটর বলে সেটা কিন্তু ডিজিটাল কম্প্যারেটরই মানে বোঝায়। ওকে? আমি এখন 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর তোমাকে ডিজাইন করে দেখাবো। আর 2 বিটটাও তোমাকে দেখাবো যাতে করে তারপরে থেকে তুমি n বিট ডিজাইন করতে তোমার কোনো অসুবিধা না হয়। ওকে? তাহলে 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর আমরা ফার্স্টে ডিজাইন করব। তাহলে যদি কোনো কম্প্যারেটরকে আমরা ব্যবহার করি দুটো বিটের মধ্যে কম্পেয়ার করার জন্য, তখন তাকে বলা হয় 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর বা সিঙ্গল বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর। তো আমার সেখানে দুটো ইনপুট থাকবে। আমি দেখো 1 বিট বলছি কিন্তু আমার দেখো 1 বিট মানে হচ্ছে যে A তার বিটটা হচ্ছে 1 আর B ধরো না তার একটা বিট তোমার হচ্ছে ধরো 0। আমি এখন 1 আর 0 এর মধ্যে আমি কম্পেয়ার করছি। তার মানে এটা তো 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর। তাহলে 1 সঙ্গে যদি 0 যদি কম্পেয়ার করি, তা আমি দেখো দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে 1, B টা হচ্ছে 0, তাহলে এটা B এর থেকে বড়। তখন কিন্তু A greater than B যে আউটপুটটা সেটা কিন্তু হাই হবে। আর A equals to B তখন দেখো এটা তো ফলস তো কন্ডিশনটা। A equals to B তো ফলস, তখন তাহলে 0 হবে। আর A less than B দেখো এটাও তো ফলস, কারণ এটা 1, B টা 0, তখন সেটা কিন্তু তোমার 0 হবে। তাহলে এই ৩ টে হচ্ছে আমার আউটপুট। এইভাবে কিন্তু আউটপুটটাকে আমরা ফাইন্ডিং করব ফর দ্যা 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর। ওকে? তাহলে এখন এই 1 বিট ম্যাগনিটিউড যদি কম্প্যারেটর যদি তোমাকে ব্লক ডায়াগ্রাম দেখায়, আমি আগের মতনই ডায়াগ্রামটা ড্র করব। আমার এখানে A একটা বিট, B একটা বিট। এর মধ্যে একটা বিট আছে, B এর মধ্যে একটা বিট আছে। ওকে? আমার ৩ টে আউটপুট, একটা হচ্ছে A greater than B, একটা হচ্ছে A equals to B, আর একটা হচ্ছে A less than B। আমি এটাকে বলছি 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর। 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর। এটাকে বলতে পারি। এবার তার ট্রুথ টেবিলটা দেখব। এটার ব্লক ডায়াগ্রাম গেল বা ইন্ট্রোডাকশন গেল যে হোয়াট ইজ 1 বিট কম্প্যারেটর, এটা তার হচ্ছে ইন্ট্রোডাকশন, তার সঙ্গে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, তার ইন্ট্রোডাকশন। ওকে? তারপর ট্রুথ টেবিল দেখব। দেখো আমার দেখো দুটো আমার দেখো এখানে 1 বিট, আমার দেখো তোমার দুটো ইনপুট, একটা হচ্ছে A, একটা হচ্ছে B। আউটপুট করা তোমার ৩ টে আউটপুট, একটা হচ্ছে A, আমি প্রথমে তোমার লেস দ্যানটাই নিই। A less than B, তারপরে তোমার হচ্ছে A equals to B, আরেকটা আউটপুট তোমার হচ্ছে A greater than B। তো দুটো বিট মানে তোমার ৪ টে কম্বিনেশন, পসিবল কম্বিনেশন ৪ টে, তাই তো? তো আমি এখন AB র ৪ টে কম্বিনেশন এখানে আমি লিখব। ফার্স্ট কম্বিনেশন তোমার হচ্ছে 0, 0। ঠিক আছে? তার জন্য আমি এখানে আউটপুটটা বের করব। আমার ৩ টে আউটপুট এটা। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট। ওকে? তারপরে কম্বিনেশনটা হচ্ছে 0, 1, তার জন্য আমরা আউটপুটটা বের করব। দেন 1, 0 আর লাস্ট হচ্ছে 1, 1। ঠিক আছে? তো আউটপুট দেখো আমরা কিন্তু বুঝতে পারছি যে কি আউটপুট হবে, কোনটার ক্ষেত্রে কি আউটপুট হবে। তাহলে ১ম এ আউটপুটটা কি হবে বলো? ফার্স্ট কেসে আউটপুটটা কি হবে বলো? 0, 1, 0। A0, B0, তাহলে দেখো আমার A equals to B, তাহলে A equals to B টা হাই হয়ে গেছে। তাই তো? লজিক 1 আমাকে রিটার্ন করেছে। বাকিগুলো তো আমার দেখো ফলস মানে 0। তাহলে দেখো 0, 1, তাহলে কোনটা হাই হবে, কোনটা লো হবে? 1, 0, 0। তারপরে দেখো তোমার কি আসছে 1 আর 0 আছে। তাহলে এটা গেটার B এর থেকে, তাহলে এটা তোমার হাই হবে আর এটা তোমার লো হয়ে যাবে। তাই না? আর দেখো 1, 1, তাহলে A equals to B টা আমার এখন হাই, বাকিগুলো তোমার 0।
এটা হচ্ছে আমার 1 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটরের ট্রুথ টেবিল। খুব সহজ, তাই তো? তাহলে আমাকে এবার সার্কিটটা ড্র করতে হবে। আগে আমাকে এক্সপ্রেশন বের করে আমাকে আবার সার্কিটটাকে ড্র করতে হবে। আমরা এবার এক্সপ্রেশনটা বের করব। লজিক এক্সপ্রেশন। যেভাবে আমরা লজিক এক্সপ্রেশন বের করি সেভাবেই বের করব। নরমালি তোমার যেভাবে ট্রুথ টেবিল থেকে আমরা এক্সপ্রেশন বের করি সেভাবেই বের করব আমরা। তো ফার্স্ট কার বের করব না a লেস দ্যান b এর বের করব। আমরা দেখো এইভাবে লিখবো আমরা। ফার্স্ট আমরা a লেস দ্যান b এর ক্ষেত্রে আমরা বের করব। a লেস দ্যান b তুমি কোলন দিয়েও লিখতে পারো বা ইকুয়ালস টু দিয়েও লিখতে পারো। ওকে? কি হবে বলো? a বার b, দেখো এটা 1 হয়েছে। এই 1 টা কার জন্য হয়েছে? a এর 0 ভ্যালু, b এর 1 ভ্যালু। তাহলে a বার b। আমি দেখো তারপর লিখছি দেখো a ইকুয়ালস টু b এর জন্য তুমি এক্সপ্রেশন বের করো। এটা কোলন দাও সবথেকে বেস্ট হবে, হ্যাঁ? কারণ এখানে a ইকুয়ালস টু b একটা তো আছে। দুটো ইকুয়ালস টু হয়ে যাবে, তাই না? মানে কোলন দাও তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। a ইকুয়ালস টু b এর ক্ষেত্রে দেখো আমার এখানেও 1 আছে আর দেখো এখানেও 1 আছে। তো প্রথম 1 টা বলো কার জন্য হয়েছে? a বার b বার, তাই না? প্লাস তারপরে 1 টা কার জন্য হয়েছে? a b। তো এটা কিন্তু স্যার আমি লিখতে পারি a x নর b, পারি তো? x নর b, কারণ a বার b বার প্লাস ab x নর এক্সপ্রেশন। আরেকটা আছে আমাদের a গ্রেটার দেন b। তার দেখো তোমার এখানে একটাই 1 হয়েছে। এই 1 টা কার জন্য হয়েছে? a এর 1 b এর 0 এর জন্য। তো আমি এখানে লিখতে পারি a b বার, লিখতে পারি। ৩ টে এক্সপ্রেশন পেয়ে গেলাম আমরা। ৩ টে এক্সপ্রেশন পেয়ে গেছি। এখন এই ৩ টে এক্সপ্রেশনকে তুমি এবার আ বসিয়ে দাও। তাই তো? তুমি এবার এটাকে বসিয়ে দাও। এবার তুমি এবার সার্কিটটাকে ড্র করে নাও। সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম। a b আমার দুটো ইনপুট আছে। তাই না? a আর b আমার দুটো ইনপুট। তার রেসপেক্টে আমরা সার্কিটটাকে এবার ড্র করব দেখো। ওই যেভাবে আমরা ড্র করি একই রকম ভাবেই সেম ভাবেই আমরা কনসিডার করছি। এটা হচ্ছে a, এটা হচ্ছে a বার, এটা হচ্ছে আমার b, এটা হচ্ছে b বার। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে a লেস দেন b এর ক্ষেত্রে কি পাচ্ছি? a বার b। তো এটা a বার, এটা হচ্ছে b। AND গেটে কানেক্ট করলাম। যেটা পাবো সেটা হচ্ছে আমার a লেস দেন b আউটপুট পেলাম। a ইকুয়ালস টু b টা কি আছে? a ইকুয়ালস টু b টা আছে দেখো আমার a x নর b। তাহলে আমি এখানে a আর b কে নিয়ে XOR গেটে x নর গেটে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে আমার x নর গেট। এটা বাবল, তাই তো? এটা হয়ে গেল আমার a ইকুয়ালস টু b। আর আরেকটা আছে a গ্রেটার দেন অর ইকুয়ালস টু b। a b বার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b বার। দুটোর মধ্যে AND গেট। এটা আমরা পেয়ে গেলাম a গ্রেটার দেন b। তো এই হচ্ছে আমার 1 বিট কম্পারেটর সার্কিটের তার আউটপুট। এটা ইনপুট। এবার তুমি এটা কম্পেয়ার করে তোমাকে আমি দেখাবো। এটা কম্পেয়ার করব আমরা। ধরে নাও এটা 1, বিটা 1। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তাই না? প্রথম AND এ যাও, প্রথম AND গেটে যাও। দেখো 0 ঢুকছে। আর দেখো 1 ঢুকছে। তাহলে আল্টিমেটলি 0। তারপরে XOR গেট XNOR গেট আছে দেখো এখানে 1 ঢুকছে। তোমার দেখো এটাও দেখো তোমার 1 ঢুকছে। তাই তো? এটা 1 ঢুকছে না? হ্যাঁ, এটা 1 ঢুকছে। তাহলে দুটো 1 যদি তোমার ঢোকে XNOR গেটে কি পাওয়া যায়? XNOR এ কি পাওয়া যায়? দুটো 1 ঢুকলে 1 পাওয়া যায় কিন্তু। XOR হলে কিন্তু 0 পেতাম। কারণ সেম ইনপুট হলে তোমার 0 হয় XOR গেটে। তাহলে XNOR তো XOR এর অপোজিট। তাহলে এখন সেম ইনপুটে কিন্তু XNOR গেট কিন্তু আমাকে 1 প্রডিউস করবে। ওকে? এখানে কিন্তু দেখো 0 দেখিয়েছে, এটা 1। আর তারপরের AND এ যাও। কি ঢুকছে এখানে দেখো 1 ঢুকছে। আর এখানে কি ঢুকছে দেখো 0 ঢুকছে। তাহলে 1 0 মাল্টিপ্লাই হয়ে তো 0 হবে। তাহলে এটা 0 পাচ্ছি। তাই না? তাহলে দেখো আমার
ইনপুট যখন AB ইনপুট যখন 1 1 তখন বেসিক্যালি আমার যে আউটপুটটা হাই হচ্ছে, দেখো আমার কিন্তু A ইকুয়ালস টু B এর যে আউটপুট লাইনটা দেখো কিন্তু হাই হচ্ছে। বাকিগুলো তোমার দেখো কিন্তু 0 থাকছে। তো এটা কিন্তু আমরা তার মানে এটা হচ্ছে আমাদের ভেরিফাইড। আমরা ট্রুথ টেবিলের তোমার 4 টে কম্বিনেশন দিয়ে কিন্তু এটাকে আমরা ভেরিফাই করতে পারবো। এটা কিন্তু ভেরিফাইড। ঠিক আছে? সবাই বুঝতে পারলাম 1 বিট ম্যাগনিটিউড কম্পারেটর। সবাই বুঝতে পেরেছি 1 বিট ম্যাগনিটিউড কম্পারেটর কিভাবে কাজ করে? বলো। হুম? খুব সহজ কিন্তু কিছুই নেই। কনসেপ্টটার মধ্যে কিছুই নেই। মানে সেই বাচ্চাদের মতো গেম খেলার কিছু না। খুব সিম্পল একটা কনসেপ্ট। আমি তোমাকে আরেকটা কম্পারেটর ডিজাইন করে দেখাবো। সেটা তোমার হচ্ছে 2 বিট ম্যাগনিটিউড কম্পারেটর। তারপরে তোমরা 3 বিট, 4 বিট তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। ওকে? তো মেক্সিমাম কিন্তু তোমার 2 বিট পর্যন্তই পরীক্ষায় আসে। ওকে? 2 বিট ম্যাগনিটিউড কম্পারেটর। তো আমি কেন 2 বিটটাকে বলছি? তোমাদের হয়তো অনেকে কনফিউশন হতে পারে যে 2 বিট মানে কার সাথে কার কম্পেয়ার করবে? তো সেটা কিন্তু আমরা এখানে একটু দেখব। 2 বিট ম্যাগনিটিউড কম্পারেটর কার সাথে কাকে কম্পেয়ার করে। একটু ভালো করে যদি আমরা দেখি যে 2 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর মানে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা কম্প্যারেটর সার্কিট আছে যাকে আমি ব্যবহার করছি টু কম্পেয়ার দ্য 2 বাইনারি নাম্বারস। তখন তাকে আমি বলছি 2 বিট কম্প্যারেটর। ওকে? তো টু কম্পেয়ার 2 বাইনারি নাম্বারস। দুটো বাইনারি নাম্বারস এর মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই তখন আমরা ওকে 2 বিট কম্প্যারেটর বলবো। এবার তোমার মনে হবে যে স্যার আগেরটা তো আমরা 2 বাইনারি নাম্বারের মধ্যেই কম্পেয়ার করেছিলাম। তাহলে এখানে তোমার দুটো বাইনারি নাম্বার আছে। একটা হচ্ছে A, একটা হচ্ছে B। এই A টার আবার দুটো বিট আছে। একটা হচ্ছে A1, একটা হচ্ছে A0। B টারও কিন্তু আবার দুটো বিট আছে। একটা হচ্ছে B1, একটা হচ্ছে B0। এবার পাশে এবার লিখবো একটু, তাহলে তোমাদের ধারণাটা পাল্টে যাবে। তাহলে of 2 bits, each of 2 bits তখন তো তার জন্য কিন্তু নামটা হচ্ছে 2 বিট কম্প্যারেটর। তো আমি এখন কম্পেয়ারটা কিন্তু করব এর সাথে এর কম্পেয়ার করব। ধরে নাও A1, A0 দেখো তোমার ধরে নাও এটা তোমার 0, 0 আর এটা তোমার ধরে নাও হয়তো 0, 1। তাহলে যদি আমি তোমাকে বলি আমার ৩ টে আউটপুটে দেখো A greater than B, A equals to B আর হচ্ছে A less than B, বলো তো কোন আউটপুটটা হাই হবে এটার রেসপেক্টে? কোন আউটপুট লাইনটা হাই হবে? এই কম্বিনেশনটার জন্য কোন আউটপুট লাইনটা হাই হবে বলো দেখি। 0, 0 এটা 0 আছে। বলো। A less than B কারণ A মানে কিন্তু 0, 0 আর B মানে কিন্তু 0, 1। তাহলে দেখো 0, 0 less than 0, 1 অতএব কিন্তু A less than B টা এখানে হাই হবে আর বাকি দুটো কিন্তু লো হবে। তো এরকম ভাবেই কিন্তু ট্রুথ টেবিলটা আমরা তৈরি করব। তার মানে 2 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর এর ক্ষেত্রে আমার কতগুলো ইনপুট থাকে? ইট কনসিস্ট অফ বলো কতগুলো ইনপুট দেখতে পাচ্ছি আমরা? ইট কনসিস্ট অফ 4 ইনপুটস। কনসিস্ট অফ 4 ইনপুটস। আর আমার কতগুলো আউটপুট তো ফিক্সড। তো ইট কনসিস্ট অফ 3 আউটপুটস। যদি আমাদের 3 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর হয়, তাহলে সেক্ষেত্রে আমার কতগুলো ইনপুট থাকবে? 6 টা ইনপুট থাকবে। তাই তো? ৩ টে এর ৩ টে বিট আর B এর ৩ টে বিট। ঠিক আছে? তাহলে এখন আ এই কনসেপ্টটাকে ফলো করে যদি আমরা একটা আ ব্লক ডায়াগ্রাম ড্র করি 2 বিট ম্যাগনিটিউড কম্প্যারেটর এর ক্ষেত্রে যদি একটা ব্লক ডায়াগ্রাম ড্র করি, আমি কিন্তু ব্লকে কিন্তু আমি ওরকমভাবেই লিখতে পারি বা তুমি ভেঙেও লিখতে পারো। যে তুমি এটাকে হয়তো ইন্ডিকেট করাচ্ছ যে এটা হচ্ছে আ A0, A1 তাকে তুমি পাশে এইভাবে লিখলে এটা হচ্ছে A, ওকে? আর তুমি এখানে তুমি লিখছো B1, B0 তাকে তুমি কম্বাইন্ড লিখতে পারো হয়তো B। তুমি এটাকে বললে যে 2 বিট কম্প্যারেটর, 2 বিট কম্প্যারেটর যার ৩ টে আউটপুট
একটা হচ্ছে a greater than b, একটা হচ্ছে a equals to b, একটা হচ্ছে a less than b। ওকে, এটা হচ্ছে আমার 2 বিট কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। ওকে, তাহলে এখন 2 বিট কম্পিউটারের ক্ষেত্রে আমরা ট্রুথ টেবিলটা করতে পারবো? চলো করি নাকি? হ্যাঁ, করি একটু চলো। চলো, ট্রুথ টেবিল অফ 2 বিট কম্পিউটার। তো ট্রুথ টেবিলে আমি তোমার এরকমভাবে ইনপুটটাকে এইভাবে নিতে পারি। ইনপুটটাকে আমরা এইভাবে নিতে পারি যে a1 a0 আর হচ্ছে b1 b0। ওকে, আউটপুট তাহলে এটাকে হচ্ছে আমার দেখো 4টে ইনপুট অ্যাকচুয়ালি, তাহলে তোমার 16 নাম্বার অফ কম্বিনেশন হবে, তাই না? 16 নাম্বার অফ কম্বিনেশন হবে। এবার এই 16 নাম্বার অফ কম্বিনেশন আমাকে লিখতে হবে এখানে। এটার মধ্যে আমাকে 16 নাম্বার অফ কম্বিনেশনটাকে আমাকে ধরাতে হবে। ঠিক আছে, ছোট করে লিখবো, ধরিয়ে ফেলবো হয়তো। একটা হচ্ছে a লেস দেন b, a ইকুয়ালস টু b, আর হচ্ছে a গ্রেটার দেন b। এটা হচ্ছে ইনপুটস, এটা হচ্ছে আউটপুটস। ঠিক আছে, তুমি এখানে এটাকে এইভাবে ডিভিশন করে দিতে পারো, এইভাবে ডিভাইড করেও তুমি 4টে কম্বিনেশনটাকে লিখতে পারো। আমি এবার 4টে কম্বিনেশন লিখবো, হ্যাঁ, 16 নাম্বার অফ কম্বিনেশন হবে। ওকে, তো আমি কম্বিনেশনগুলো কিন্তু আমি এইভাবেই লিখবো, 0000, হ্যাঁ, 0001, 0010, 0011, 0100, 0101, তাই না? 0110, 0111, 8টা হলো। এই নিচের মধ্যে 8টা কতটা পসিবল হয় দেখা যাক। দেন হচ্ছে 100, 1001, 1010, 1011, 1100, 1101, 1110। ওকে, আর লাস্টেরটা হচ্ছে 4টে 1। ওকে, তো এই হচ্ছে আমার 8টা 16 নাম্বার অফ কম্বিনেশন। এবার এই 16 নাম্বার অফ কম্বিনেশনটা আমরা এখানে আউটপুটগুলোকে মার্ক করে নেব। কোথায় কি আউটপুট আসছে সেটা আমরা এখন বসিয়ে নেব। তারপরে আবার আমাকে এটাকে এক্সপ্রেশন বের করতে হবে। অনেক বড় এক্সপ্রেশন আসবে নিশ্চয়ই, বুঝতে পারছি আমরা। তাকে আবার মিনিমাইজ করতে হবে এক্সপ্রেশনটাকে, ঠিক আছে? তার জন্য কিন্তু আমরা কে ম্যাপ ব্যবহার করব। মানে আমার এখানে 3টে আউটপুটে তোমার 3টে কে ম্যাপ হবে, 4 ভেরিয়েবল কে ম্যাপ। আমার তো এখানে নাম্বার অফ ইনপুট তো 4। তাহলে আমাকে কে ম্যাপ দিয়ে কিন্তু এটাকে সলভ করতে হবে, হ্যাঁ? তারপরে আমরা ফাইনাল এক্সপ্রেশন পাবো। মানে মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। এইটাকে সেপারেট করাটাই হচ্ছে চাপের বিষয়।
হচ্ছে হয়ে গেছে। যাক। চলো এবার আমরা এটাকে আমরা এবার আউটপুটগুলোকে বসিয়ে নেব। এবার আউটপুটগুলোকে এখানে বসিয়ে নেব। বেশ, ফার্স্ট কেসে আউটপুটটা কি আসবে বলো? ফার্স্ট কেসে এটা 1 হবে, তাই না? এই দুটো 0 হবে। তারপরের কেসে কি আসবে? a লেস দ্যান b, তাই না? a লেস দ্যান b, এটা 0 হলো। তারপরে দেখো, আবার দেখো a লেস দ্যান b, তো এটা 1, এগুলো 0। এবার দেখো তোমার a লেস দ্যান b আবার 1, 0, 0, ওকে? তারপরটা কি হচ্ছে? a গ্রেটার দ্যান b, তাই না? এখন a গ্রেটার দ্যান b টা 1 হবে। এই দুটো 0, 0। আবার দেখো a আর b দেখো সমান, সমান। তাহলে এইটা 1 হলো, এগুলো 0। a লেস দ্যান b, তাহলে এটা 1, এগুলো 0। a লেস দ্যান b, ওকে? এখানে দেখো তাই এটা গ্রেটার দ্যান b, এখানে দেখো এটা গ্রেটার দ্যান b, a আর b দেখো সমান, সমান। এখানে দেখো a টা লেস দ্যান b, আর এখানে দেখো a লেস দ্যান b, এখানে দেখো a লেস দ্যান b, a লেস দ্যান b, এটা হচ্ছে a আর b দেখো সমান। ঠিক আছে? সবাই বুঝতে পারলাম এই ট্রুথ টেবিলটা? সবাই বুঝতে পেরেছি ট্রুথ টেবিলটা? হুম? এবার আমরা এখান থেকে মিন টার্ম এক্সপ্রেশন বের করব, ঠিক আছে? আমি এখান থেকে মিন টার্ম এক্সপ্রেশন বের করব, দিয়ে কিভাবে প্লট করব। আমি পাশে এখানে ডেসিমেলগুলো একটু বসিয়ে নিই, হ্যাঁ? যাতে করে মিন টার্ম এক্সপ্রেশনটা বের করতে পারি। আমি সব মিন টার্মগুলোকে কিন্তু লিখছি, হ্যাঁ? মানে সব হচ্ছে স্মল m0। তাহলে আমাকে a লেস দেন b তার মিন টার্ম এক্সপ্রেশন বলতে হবে। দেখে নাও কোন, কোন মিন টার্মগুলো রয়েছে। 2, 3, 6, 7, হ্যাঁ? 1 আছে, হ্যাঁ, 1, 2 আছে। হ্যাঁ, বেশ, আমার তাহলে একবার আমি মিন টার্ম এক্সপ্রেশনটা যদি লিখি a লেস দেন b এর ক্ষেত্রে লজিক এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশন। a less than b equals to summation of m, বেশ, বলো এবার। 1, 2, 3, 6, 7, 11, 12, 13, 14, এটা কেন? এবার a equals to b এরটা বের করব। সামেশন অফ m equals to b টা বের করব। 0, 5, 10, 15, আর a greater than b টা বের করব।
4, 8, 9, 4, 8 আর 9 তিনটে আছে। ঠিক আছে? তাই তো? A greater than B তে আমার আরো আসবে না, দেখো তো আমি A greater than B টা কি কোনো এখানে কি কম্প্যারিজন করতে ভুল করেছি? হ্যাঁ? লাস্টের দিকে গুলো 1 গুলো ভুল জায়গায় বসিয়েছি। এখান পর্যন্ত ঠিক করেছি। 4 পর্যন্ত ঠিক করেছি, তাই তো? বেশ, দেখো এখানেও তো বসিয়েছি। এটাও তো ঠিক আছে। 10, 10 এখানেও ঠিক করেছি। দেখো আর কোথাও 1 বসবে দেখো। আর কোথাও 1 বসবে, আমি তো হয়তো তোমার ওই ওটাকে লেস দেন ভেবে হয়তো এখানে বসিয়েছি, ওখানে ওটাকে হয়তো গ্রেটার দেন ভেবে ওখানে বসিয়েছি। সেইভাবে ভুলটা হয়েছে। হ্যাঁ, 13, 14, 15 এ তোমার দেখো সব না, 12, 13, 14, 12, 13, 14 মানে এখানে আমার 1 বসবে, 13 এ 1 বসবে, 14 এ 1 বসবে। আর বাকিটা ঠিক আছে তো এবার? এবার এগুলো তোমার 0 হয়ে যাবে। হ্যাঁ, এগুলো 0 হয়ে যাবে। বেশ, আমার এগুলো থাক জায়গা যা আছে, এগুলো 0 হয়ে যাবে। তাই তো? এটুকু জাস্ট কারেকশন তো? হুম, বাকি ঠিক আছে। তাহলে আমাকে এখানে A লেস দেন B থেকে তাহলে আমাকে এই ৩ টাকে সরাতে হবে। ১২, ১৩, ১৪ কে আমাকে সরাতে হবে। এবার দেখে নেবে। A ইকুয়ালস টু B টা ঠিক আছে তো? A ইকুয়ালস টু B টা ঠিক আছে। তাহলে এখানে আমার এখন যেগুলো ঢুকবে ৪, ৮, ৯ তো হয়েছে। ৪, ৮, ৯ হয়েছে। এখানে তোমার ঢুকছে আরো আ ১২, ১৩, ১৪ ঢুকছে। ১২, ১৩ আর ১৪ ঢুকলো। ৬ টা। আরেকটা হবে। আরেকটা হবে না? দেখো তো আরেকবার চেক করো। ৩, ৩, ৬ আরেকটা দেখো মনে হচ্ছে হবে। কোথাও একটা আরেকটা কোথাও ভুল করেছি। এই যে না, ০, ১, ০, ১, ০, ১, ০, ০ এখানে তো সবই ঠিক আছে। ০, ১, ১, ১, ১, ০, ১, ০, ০, ০, ১, ০, ০, ১, ১, ০, ১, ০, ১, ০, ১, ১, ১, ১, ০, ০, ১, ১, ১, ১ না, ঠিকই তো আছে। ঠিকই আছে। বেশ। তাহলে এখান থেকে আমরা কি করব? এগুলোকে আমরা এবার ট্রুথ টেবে আমরা এবার এগুলোকে আমরা K-ম্যাপ দিয়ে সলভ করব। তো K-ম্যাপ দিয়ে সলভ করলে আমরা সেখান থেকে মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। তাই তো? সেখান থেকে আমরা মিনিমাইজড এক্সপ্রেশন পাবো। তো তোমরা এটাকে মিনিমাইজ এক্সপ্রেশন পাওয়ার জন্য তোমাদেরকে K-ম্যাপ দিয়ে তোমরা সলভ করতে পারবে আশা করি। কারণ K-ম্যাপ আমরা করে এসেছি। তো সেখান থেকে আমরা A লেস দেন B এর একটা মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। আমরা A ইকুয়ালস টু B এর একটা মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। ওকে? আমরা A গ্রেটার দেন B এর একটা মিনিমাইজ এক্সপ্রেশন পাবো। সেই মিনিমাইজ এক্সপ্রেশনটা তুমি যা পাচ্ছ সেখান থেকে এবার তোমাকে তার বেসিসে তোমাকে সার্কিটটাকে ড্র করে দিতে হবে। দেন আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। দেন হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো সবাই কিন্তু K-ম্যাপ দিয়ে ওটাকে ফার্স্টে এক্সপ্রেশন গুলোকে বের করে নেবে। বের করে নিয়ে ওটাকে কম্পেয়ার করে তোমার একটা যেটা হবে না তোমার সেটা হচ্ছে যে আ ওই যে A ইকুয়ালস টু B দেখো, A ইকুয়ালস টু B দেখো আমার এখানে ৪ টে আছে। তো এই ৪ টে মানে আমি কিন্তু কোনোভাবেই তোমার ৪ টে কর্নারে তোমার 1 গুলো আসবে। 0, 5, 10, 15 দেখো তোমার ৪ টে কর্নার, একটা দেখো কর্নার হয়ে ডায়াগোনালি কিন্তু তোমার দেখো 1 গুলো আসবে। তুমি না পারবে পেয়ার করতে, না পারবে কোয়াড করতে, কিছুই করতে পারবে না। তো আল্টিমেট তোমাকে হচ্ছে যে সেই অ্যাজ আ সিঙ্গেলটন তোমাকে ব্যবহার করতে হবে। তার মানে তোমার ৪ টে এক্সপ্রেশন বসিয়ে তোমাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তোমাকে এটা কিন্তু মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? এগুলো হয়তো আমার কিছুটা মিনিমাইজ হবে। এটাও হয়তো কিছুটা মিনিমাইজ হবে। কিন্তু এটা কিন্তু মিনিমাইজটা আমাদের কম হবে। মানে হবেই না। আমাকে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কিন্তু আমাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে এইভাবে কিন্তু আমাকে জিনিসটাকে বাড়াতে হবে। এটা যদি পরীক্ষায় আসে, এটা কিন্তু 15 মার্কসের আসবে। যদি এটা পরীক্ষায় আসে যে ডিজাইন আর 2 বিট ম্যাগনিটিউড কম্পারেটর, এটা যদি পরীক্ষায় থাকে কিন্তু 15 মার্কস থাকবে। একটা কোয়েশ্চেন। বড় অনেকটা লেন্দি বুঝতেই পারছি আমরা। কেন লেন্দি হচ্ছে সেটাও বুঝতে পারছি।
ঠিক আছে? তার মানে তুমি ভাবো তো তোমার 3 বিট 4 বিট কম্পিউটার হলে কি অবস্থা হয়ে যাবে? যদি পরীক্ষায় 3 বিট কম্পিউটার দিয়ে দেয় তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছো? 3 into 3, 3, 6 মানে 6 নাম্বার অফ ইনপুট, 2 to the power 6 নাম্বার অফ কম্বিনেশন হবে। তাই না? মানে 64 টা কম্বিনেশন হবে। মানে ওই জন্য তোমার 3 বিট বা 4 বিট কিন্তু ওরা দেয় না। মেক্সিমাম কিন্তু তোমার 2 বিট পর্যন্ত কিন্তু মেক্সিমাম 2 বিটের গিয়ে থেমে যায়। অতএব আমাদের 2 বিট পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের সেটাই সাফিসিয়েন্ট। কারণ কনসেপ্টটা খুব সহজ। জাস্ট তোমাকে এটাকে এপ্লাই করতে হবে। এবার আমরা এই যে তোমার যে কম্পারেটর দেখলাম, তার কনসেপ্টটাকে দেখলাম। কম্পারেটরের বেসিক কিছু অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাশন করব যে এই কম্পারেটর কোথায় ব্যবহার করা হয়। তো অলরেডি আমরা ডিজিটাল সিস্টেম সেখানে আমরা দেখতে পেয়েছি তার অ্যাপ্লিকেশন আছে। তো ফার্স্ট যেটা অ্যাপ্লিকেশন বলবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশনে তো সবসময় আমরা কম্পারেটর মানে আমরা কম্প্যারিজন করছি, তাই না? কারণ অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে যে আমার এএলইউ যে অপারেশনগুলো বেসিক্যালি পারফর্ম করে। তো সেখানে তোমার ধরে নাও তার মধ্যে তোমার অ্যাডার আছে অ্যাডিশন করার জন্য। তার মধ্যে ধরুন আমার সাবট্রাক্টর আছে সাবট্রাকশন করার জন্য, তাই না? তো তারা যেভাবে অপারেশনটা করছে সেখানে কিন্তু কম্পারেটর ব্যবহার করা হচ্ছে। ওকে। নাম্বার 2 হচ্ছে শর্টিং নেটওয়ার্ক। শর্টিং নেটওয়ার্ক একটা কনসেপ্ট আমাদের মানে এটা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্ট বলছি না। শর্টিং নেটওয়ার্ক হচ্ছে যে আ যেখানে ডেটাগুলো হয়তো তুমি ভাবো একটা হয়তো তোমার কিছু নোডকে নিয়ে হয়তো একটা কোনো নেটওয়ার্ক তৈরি করেছি। এবার নোডগুলো হয়তো ইনক্রিজিং অর্ডারে আছে বা হয়তো হ্যাপাজার্ড আছে। তো সেখানে আমরা কম্পিউটার ব্যবহার করে আমরা ডেটাগুলোকে আমরা এরেঞ্জ করতে পারি আইদার অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে। তার জন্য আমি নামটা বলছি শর্টিং নেটওয়ার্ক। ওকে? আর নাম্বার 3 হচ্ছে ডিসিশন মেকিং যেটা আমি আগেও বলছিলাম যে কম্প্যারিজন করে তো আল্টিমেট তোমরা ডিসিশন মেক করতে পারি। অতএব ডিসিশন মেকিং ইন কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমে কোনো ডিসিশন মেক করার জন্য আমরা বেসিক্যালি কম্পিউটারকে আমরা ব্যবহার করি ইন কন্ট্রোল সিস্টেম। ওকে? কন্ট্রোল সিস্টেম মানে তোমার বোঝায় ধরে নাও হয়তো যে আমি হয়তো কোনো টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমের কথা বলছি। সেখানে হয়তো তোমার ধরে নাও হয়তো যখন টেম্পারেচার তোমার মেজার্ড যে টেম্পারেচার তোমার হয়তো হাই হলে কি হবে, লো হলে কি হবে বা ইকুয়াল হলে কি হবে তার জন্য তোমাকে ডিফারেন্ট, ডিফারেন্ট ডিসিশন নিতে হয়। ওকে? তো সেই পারপাসে কিন্তু এটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। আবার অ্যানালগ কম্পারেটর তোমার ব্যবহার করা হয় অনেক সময় আ কোনো সিগনাল প্রসেসিং এর ক্ষেত্রে। সেখানে তোমার কিন্তু ব্যবহার করা হয় অ্যানালগ কম্পারেটর। ওকে? দ্যাট ইস আ সিগনাল প্রসেসিং। সিগনাল প্রসেসিং কিন্তু তোমার ইলেকট্রনিক্স এর একটা সাবজেক্ট বলতে পারো বা একটা কোর্স বলতে পারো। ওকে? নাম্বার 5 হচ্ছে ডিজিটাল কাউন্টারস। আমরা দেখবে যখন কাউন্টার পড়ব, তখন সেই কাউন্টারে গিয়ে কিন্তু আমরা কম্পিউটারে কিন্তু কনসেপ্টটাকে আমরা ব্যবহার করব বা টাইমার্স। এই ডিজিটালটা কাউন্টার বা টাইমার্স কিন্তু আমরা বেসিক্যালি পড়েছিলাম মাইক্রো কন্ট্রোলারে। আমাদের 16 বিটের কাউন্টার সার্কিট বা টাইমার সার্কিট আছে 8051 এ। ওকে? 8051 এ কিন্তু কাউন্টার বা টাইমার সার্কিট আছে। যে টাইম ইন্টারভালটাকে যে কাউন্ট করে দ্যাট ইস আ টাইমার্স আর নাম্বার অফ ক্লক পালসকে যে কাউন্ট করে তার নাম হচ্ছে কাউন্টার্স। ওকে? তো ডিজিটাল কাউন্টার্স বা টাইমার্স এ কিন্তু আমাদের কম্পারেটর ব্যবহার করা হয় কম্প্যারিজন পারপাসে বা ডিসিশন মেকিং পারপাসে। নাম্বার 6 হচ্ছে আমি তোমাকে মাইক্রো কন্ট্রোলারের কথা বলছিলাম। আমি এখানে মেনশন করছি মাইক্রো প্রসেসর সিস্টেম অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। আরেকটা পারপাসে ব্যবহার করা হয় কম্পিউটারকে সেটা হচ্ছে তোমার ভোল্টেজ লেভেল ডিটেক্টর হিসাবে। ভোল্টেজ লেভেল ডিটেক্টর হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হয় অনেক সময়। ভোল্টেজ লেভেল ডিটেক্টর। ঠিক আছে? তো ভেরিয়াস ফিল্ডে তার কিন্তু কম্পিউটারে অ্যাপ্লিকেশন আছে। আমি তাও এখানে ৭ টা অ্যাপ্লিকেশন বললাম। মেক্সিমাম ৬ টা ৭ টা করেই বলছি আমরা। আরো আদার্স ডোমেনও কিন্তু কম্পিউটারে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। ডিফারেন্ট, ডিফারেন্ট ডোমেনেও কিন্তু এর অ্যাপ্লিকেশন রয়েছে। এবার আমরা যদি বলি যে আ অবশ্যই কম্পিউটার তোমার খুবই সিম্পল বা খুবই এফিশিয়েন্ট কারণ তাকে ব্যবহার করে আমরা বাইনারি ভ্যালুকে কম্প্যারিজন করতে পারছি। আমরা ফাস্টার ডিসিশন মেক করতে পারছি আমার ডিজিটাল সার্কিটে। ঠিক আছে? এগুলো তো তার হচ্ছে অ্যাডভান্টেজ কম্পিউটারের ক্ষেত্রে। আর যদি বলি যে তোমার ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য কম্পারেটর
তো যেহেতু যদি আমার লিমিটেড নাম্বার অফ বিট থাকে কম্প্যারিজনের জন্য তো তাহলে ঠিক আছে। কিন্তু যদি আমার লার্জার বিটের মধ্যে যদি আমাকে কম্প্যারিজন করতে হয়, তাহলে ইট রিকোয়ার্স মোর কমপ্লেক্স সার্কিট। তো যখনই আমার কমপ্লেক্স যখন সার্কিটটা হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমার পাওয়ার কনজাম্পশনটাও অনেকটা বেড়ে যাবে। তাই না? কমপ্লেক্সিটি অফ দ্য সার্কিট ইনক্রিজ করা মানেই তো আমার পাওয়ার কনজাম্পশন ইনক্রিজ করা। তো সেক্ষেত্রে আমরা কম্প্যারেটরে কিন্তু তোমার কিছু অ্যাডভান্টেজ আর কিছু মানে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং কম্প্যারেটর তার কিছু অ্যাডভান্টেজেস, ঠিক আছে? তো তার কিছু অ্যাডভান্টেজেস বা কিছু ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু আমরা এখান থেকে হ্যাঁ, বলো? প্রোপাগেশন ডিলে বেড়ে যাবে, তাই না? আমার ইনপুটটা আউটপুটে আসতে আমার বেশি সময় লাগবে, তাই না? তো আমি এখানে তোমার দুটো করে অ্যাডভান্টেজ বলব, দুটো করে ডিসঅ্যাডভান্টেজ বলব। ফার্স্ট এ বলছি এটা হচ্ছে সিম্পল। আমরা দেখলাম তার ডিজাইন প্রসিডিউরটা আমরা দেখলাম খুবই সিম্পল অ্যান্ড efficient for comparison of binary value, comparison of binary values. আর নাম্বার 2 হচ্ছে যে ফার্স্ট উই ক্যান টেক ফার্স্টটা ডিসিশন মেকিং বা ফার্স্ট আমি একটু শর্টে লিখছি যে ফার্স্ট ডিসিশন মেকিং ইন ডিজিটাল সার্কিট, ইন ডিজিটাল সার্কিট। আর ডিসঅ্যাডভান্টেজও দুটো পয়েন্ট আমরা বলবো, জাস্ট জেনে রাখা যদি পরীক্ষায় 2 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দেয় যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্প্যারেটর সার্কিট বা ম্যাগনিটিউড কম্প্যারেটরস। ওকে, তো তার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমি ফার্স্ট পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনক্রিজ প্রোপাগেশন ডিলে, তুমি যেটা বললে প্রোপাগেশন ডিলে। আর নাম্বার 2 বলছি পাওয়ার কনজাম্পশন ইনক্রিজেস। with large number of bits or for large number of bit comparison বা for with comparison of large number of bits এভাবে লিখছি, with large number of bits বলে এখানে লিখছি। ওকে, আর আরেকটা জিনিস এখানে আমি এইভাবে লিখবো যেটা হচ্ছে ইট রিকোয়ার্স মোর কমপ্লেক্স সার্কিট ফর লার্জ বিট, ফর লার্জ বিট। ওকে, তো এটা সাফিসিয়েন্ট আমাদের অ্যাডভান্টেজ আর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো 4 বিট ম্যাগনিটিউড কম্পারেটর দেবে না, 3 বিটও দেবে না। কারণ আমরা অ্যাপ্লিকেশন হয়তো আসতে পারে আর ডিজাইন হয়তো আসতে পারে যে তোমাকে ম্যাক্সিমাম তোমাকে 2 বিট বা 3 বিট দিলেও দিতে পারে কিন্তু 2 বিটটাই বেশি আসে। 2 বিটটাই বেশি আসে আর অ্যাপ্লিকেশনটা আসে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কম্পারেটরের কনসেপ্ট। ওকে? তো আজকে আমরা এনকোডারস আর হচ্ছে কম্পারেটরস আজকে আমরা কভার করলাম। আমাদের এই চ্যাপ্টার থেকে আরেকটা কনসেপ্ট আমাদের বাকি আছে। আ সেই কনসেপ্টটা হুম, ঠিক আছে? এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আরেকটা কনসেপ্ট বাকি আছে সেটা হচ্ছে আ প্যারিটি জেনারেটর। ঠিক আছে? এটা আমরা পড়ব।
আচ্ছা, এটা অলরেডি আমি তোমাদের কম্পিউটার মানে যখন সিএসও পড়িয়েছিলাম তখন বলেছিলাম ডিপ্লোমাতে প্যারিটি জেনারেটর অ্যান্ড চেকার্স আমি সেখানে কিন্তু ডিসকাশন করেছিলাম। ওকে? আমাদের এরর ডিটেকশন বা কারেকশনের কনসেপ্ট বলতে কি আমি এটা বলেছিলাম প্যারিটি জেনারেটর। ওকে? বেসিক্যালি আ এরর কারেকশনে এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে এটা বেসিক্যালি ব্যবহার করা হয়। 1 বিট এররকে কিন্তু ডিটেকশনের জন্য ব্যবহার করা হয়। এরর ডিটেকশন পারপাস এ। সেটা আমরা দেখব। আমাদের এখানে চেকার্সটা নেই কিন্তু প্যারিটি জেনারেটর পড়লে কিন্তু চেকার্সটাও পড়তে হবে। কারণ যেহেতু প্যারিটি চেকারটা তোমার এর সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে? তো সেন্ডার সাইডে প্যারিটি জেনারেটর ব্যবহার করা হয় আর রিসিভার সাইডে কিন্তু প্যারিটি চেকার্স ব্যবহার করা হয়। না হলে আমার এররটা তো চেক করতে পারব না। এটাও আমরা পড়ব। ঠিক আছে? তাহলে এটা আমাদের 1, 2, 3 অলমোস্ট কভার হয়ে যাবে। 1, 2 অ্যাকচুয়ালি 1, 2, 2 টা হচ্ছে অনেকটা বড়। এতদিন ধরে 2 টাই চলছিল। এত বড় একটা চ্যাপ্টার্স। ঠিক আছে? তো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি ফ্লিপ ফ্লপ, আ রেজিস্টার কাউন্টারস এর আমি রেকর্ড শেয়ার করব। একটু ভালো করে দেখবে। যদিও আমরা ফ্লিপ ফ্লপ আমরা লাইভে পড়ব। উম যতগুলো লাইভে ক্লাস পাওয়া যায় সেই ক্লাসে হয়তো আমরা ফ্লিপ ফ্লপটা হয়তো কভার করে ফেলতে পারব। কারণ খুব কনসেপচুয়াল সিকোয়েন্সিয়াল সার্কিট খুবই কনসেপচুয়াল। আর ফ্লিপ ফ্লপ যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের রেজিস্টার বুঝতে সমস্যা হবে না। বা যদি আমরা ফ্লিপ ফ্লপ ভালো করে বুঝি আমাদের কিন্তু কাউন্টার বুঝতে কোনো সমস্যা হবে না। আর তোমাদের কাউন্টার এখানে জাস্ট বেসিক টুকু আছে। বেসিক কনসেপ্ট অফ সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার। দেখো এখানে বলে দেওয়া আছে যে ডিটেইল ডিজাইন অফ সার্কিট এক্সক্লুডেড। ওকে? কিন্তু তাও কিন্তু আমরা এটা কিন্তু ডিটেইলসেই আমরা ডিসকাশন করেছি কাউন্টারের কনসেপ্টটা। ডিজাইন অফ দ্য মড এন কাউন্টার। এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাকে হয়তো বলল যে মড 10 কাউন্টার, ডিজাইনার মড 6 কাউন্টার, মড 7 কাউন্টার বা মড 12 কাউন্টার। তো কি করে মডার্ন কাউন্টার ডিজাইন করতে হয় সেটাও কিন্তু আমি ওই ক্লাসের মধ্যে অলরেডি ডিসকাশন করেছি। মডার্ন কাউন্টার কিভাবে করতে হয়। কিন্তু সবার আগে কিন্তু আমাকে ফ্লিপ ফ্লপটা খুব ভালো করে জানতে হবে। ফ্লিপ ফ্লপ। তবে কিন্তু আমরা কাউন্টার বুঝতে আমাদের কোনো সমস্যা হবে না। আর তোমাদের রেজিস্টার সিম্পল একটু কনসেপ্ট দেওয়া আছে সেটা হচ্ছে আ ডিফারেন্ট টাইপের সিপ রেজিস্টার এগুলোকে সিপ রেজিস্টার বলা হয়। সিসো, সিপো, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, ওকে? আর প্যারালাল ইন সিরিয়াল আউট। তো এটা খুব ইজি একটা কনসেপ্ট। তো এটা হচ্ছে তোমার রেজিস্টার বা সিপ রেজিস্টারের কনসেপ্ট। আর হচ্ছে কাউন্টারের কনসেপ্টটা এখানে আছে। ওকে? তো আর এটা হচ্ছে আ বেসিক ইলেকট্রনিক্স এর পোরশন। তো এটা ইলেকট্রনিক্স এর অভিষেক স্যারের এটা লেকচারস আছে সেটা আমি শেয়ার করে দেব। এটা তোমরা একটু দেখে নিতে পারো। A to D বা D to A কনভার্সন। আর এখানে একটা লজিক ফ্যামিলিস আছে। লজিক ফ্যামিলি থেকেও তোমার কোনো সময় ৫ নাম্বার ৬ নাম্বারের কোয়েশ্চেন দেয়। এই TTL, ECL, MOS আর CMOS এর মধ্যে এদের কম্পারেটিভ স্টাডিটা করে রাখতে হবে। আমি পারলে এটা আর আমার একটা লেকচার আমি শেয়ার করব। TTL, ECL, MOS আর CMOS এর একটা কম্পারেটিভ স্টাডি। এই ৪ টের মধ্যে। তাহলে এটা লজিক ফ্যামিলি তাহলে কভার হয়ে যাবে। ওকে? বা আমি পারলে এটাকে লাইভে হয়তো আমি আ একটা ক্লাস নিলেই হয়তো এটা আমার কভার হয়ে যাবে এটা। ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে আমাদের ডিজিটাল সিলেবাসের প্রোগ্রেস, কতটা কি প্রোগ্রেস হয়েছে। তো আমি সমস্ত ভিডিওগুলি আমি শেয়ার করে রাখছি ক্লাসরুমে। তোমরা টাইম করে একটু দেখে নিতে পারলে তোমাদের কিন্তু এটা কভার পুরো ডিজিটালের সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? আর আর সিকোয়েন্সিয়াল সার্কিটে কিন্তু ফ্লিপ ফ্লপ আ রেজিস্টার কাউন্টার মিলে হয়তো আমার ৪ টে থেকে ৫ টা ভিডিও আছে। সেটাকে দেখলেই কিন্তু পুরো সিকোয়েন্সিয়ালটা কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু একটু ভালো করে দেখতে হবে। 1 বাই 1 দেখতে হবে। ফ্লিপ ফ্লপ দেখার পর তোমাকে দেখতে হবে রেজিস্টার, তারপর তোমাকে দেখতে হবে কাউন্টারস। তুমি ১ম এ যদি কাউন্টার দেখো তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? যাই হোক, তো ঠিক আছে মোটের উপরে সবটাই হয়েছে। আমাদের ডেটা স্ট্রাকচারও আমি কিওয়ার্ড লিঙ্ক লিস্টটা আমি দিয়েছি। আর সর্টিংটাও আমি দিয়ে দেবো। তারপরে আমরা যেটুকু আস্তে আস্তে যেভাবে আমরা কভার করছি সেভাবে কভার করব। যতটা কভার হয় লাইভে হবে। বাকিটা তো রেকর্ড থাকছে সেখান থেকে দেখে কভার করে নিতে হবে। কারণ যেহেতু টাইমটা আমাদের খুবই কম। আর জানুয়ারিতে তোমার এক্সাম। আমি ভেবেছিলাম যে তোমাদের হয়তো 2nd উইক বা 3rd উইক থেকে হয়তো এক্সামটা দেবে। যেটা আমার অ্যাজাম্পশন ছিল। কিন্তু দেখলাম যে ২ থেকে ১৮ বা ৩ থেকে ১৮ র মধ্যে এক্সামটা শেষ করবে। অতএব 1st উইক থেকেই হয়তো এক্সামের শিডিউলটা হয়তো পাবলিশড হবে। অর্থাৎ কিন্তু টাইমটা খুবই কম। তোমরা এর মধ্যে কিন্তু কভারও করে নিতে হবে সবটাই। আর কোয়েশ্চেন একটু আসে। আর কোয়েশ্চেনের মার্কস কিন্তু বেশি থাকে। ওকে? মানে খুবই ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন থাকে। লেনথি ডেসক্রিপটিভ টাইপের। অতএব সেগুলোকে একটু সেভাবেই অ্যান্সার করতে হবে। ঠিক আছে? ওকে। চলো তাহলে আজকে আমরা এটুকুই জাস্ট পড়লাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ দুটো কনসেপ্টই খুব সহজ কনসেপ্ট ছিল। আর নেক্সট দিন আমরা প্যারিটি জেনারেটর হয়তো পড়বো। প্যারিটি জেনারেটর চেকের
দেন তারপরে আমরা সিকোয়েন্সিয়ালে হয়তো দুটো বা তিনটে ক্লাস হয়তো আর নিতে পারবো হয়তো ডিজিটাল ইলেকট্রনিক্সে, জানি না। দুটো বা তিনটে ক্লাস নিতে পারবো, কিছু ক্লাস আমি এক্সট্রাও নেবো নেক্সট উইকে। তো দুটো থেকে তিনটে ক্লাসের মধ্যে হয়তো আমরা ফ্লিপ ফ্লপটা পর্যন্ত কভার করে ফেলতে পারবো। যাই হোক, দেখা যাক, চলো যা হয়। ঠিক আছে? আর আমি আজকে লেকচারগুলো আমি শেয়ার করে রাখছি ক্লাসরুমে, তোমার সবাই একটু সময় করে দেখে নেবে লেকচারগুলো। হুম, ওকে, চলো, গুড নাইট।